সময়টা ২০২০ সাল। একটা আধা পাকা টিনের ঘরের ফ্যানের সাথে ঝুলছে একজন লোকের গলায় ফাঁস দেওয়া মৃতদেহ। লোকটার জিহ্বা ১ হাত সমান বেরিয়ে আছে, চোখগুলো মার্বেল পাথরের মতো ফুলে রক্তাক্ত হয়ে আছে। ঘরের কোণে ভয় গুটসুটি মেরে বসে ফুপিয়ে কান্না করছে একটা ৬ বছরের বাচ্চা মেয়ে। এই বাচ্চার নাম সামারুন। বাইরে থেকে কিছু লোক দরজা ধাক্কাচ্ছে ঠকঠক করে। বাচ্চা মেয়েটার সেদিকে কোনো খেয়াল নেই, সে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে খাটের তলার দিকে। এক পর্যায়ে বাইরের লোকগুলো দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলো। তাড়াতাড়ি করে ফ্যানের সাথে ঝুলে থাকা লোকটাকে ধরে নামিয়ে খাটের উপর শুইয়ে দিল। একটা লোক গিয়ে বাচ্চা মেয়েটাকে কোলে তুলে জিজ্ঞাসা করলো, সামারুন, তোমার মা কোথায়? বাচ্চা সামারুন ভয়ে কাঁপা কাঁপা হাত দিয়ে খাটের তলার দিকে ইশারা করলো। দুজন লোক তাড়াতাড়ি করে ঝুঁকে খাটের তলায় তাকিয়ে দেখল অগ্নিশর্মা দুটো চোখ। তারা দুজন ভয় পিছিয়ে গেল। সবাই বলতে লাগলো, রৌসা, বেরিয়ে আসো খাটের তলা থেকে। এটা কি করছো? নিজের স্বামীকে এভাবে মেরে ফেললে? রৌসা বাচ্চা সামারুনের মা। খাটের নিচ থেকে ভারী কণ্ঠে আওয়াজ এলো, ওর কত বড় সাহস! আমাকে ছাড়ানোর জন্য হুজুরের কাছে গিয়েছে, তা ওকে মেরে দিয়েছি। এই বলে ফাটা কণ্ঠে খুব বিশ্রীভাবে হাসতে লাগলো। বাচ্চা সামারুনকে কোলে নিয়ে একজন দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। রৌসা ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে খাটের তলা থেকে বের হয়ে হিংস্র জন্তুর মতো দাঁত কটমট করে চারিদিকে তাকাতে লাগলো। তার ভয়ানক চেহারায় চোখগুলোর আশেপাশের গাছের শিকড়ের মতো ফাটল ধরেছে, আর দাঁতগুলো কালো কুচকুচে। মোটা কণ্ঠে রাগান্বিত হয়ে বলতে লাগলো, চলে যা সবাই, না হলে সবাইকে শেষ করে দিব, চলে যা। রৌসার এমন ভয়ানক রূপ দেখে যতজন ছিল সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। খাটের উপরে শোয়ানো সামারুনের বাবার নিথর মরাদেহ। রৌসা হামাগুড়ি দিয়ে তার কাছে গিয়ে কপালে হাত বোলাতে বোলাতে বলতে লাগলো, বলেছিলাম না আমাকে ওর থেকে আলাদা করতে পারবি না? নিজের জীবনটা হারাইলি, আর আমার রৌসার মাঝে যে আসবে তার অবস্থা তোর মতোই হবে। হঠাৎ দরজার কাছ থেকে একটা কোমল কণ্ঠ ভেসে আসলো, মা। রৌসা ঘাড় কাত করে দরজার দিকে তাকিয়ে দেখল বাচ্চা সামারুন চোখে অশ্রু নিয়ে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে হাত বাড়িয়ে আবার ডাক দিল, মা, তুমি তো এমন না, কি হয়েছে তোমার? তুমি তো আমার ভালো মা, তাই না? এবার রৌসার মাঝ থেকে ভয়ানক রূপটা আস্তে আস্তে চলে যেতে লাগলো। তার চোখে মায়ের মমতা ভেসে উঠতে লাগলো। রৌসা ধীরে ধীরে উঠে ভাঙা ভাঙা পায়ে হেঁটে গিয়ে সামারুনের সামনে ধপাস করে বসে পড়ল আর হাওমাও করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিও সামারুন, আমি না নিজেকে বাঁচাতে পারলাম আর না তোমার বাবাকে। তুমি চলে যাও আমার সামনে থেকে, আমি নিজের নিয়ন্ত্রণে নেই, ও আমাকে দিয়ে এসব করাচ্ছে। বাচ্চা সামারুন তার ছোট্ট হাতগুলো দিয়ে মায়ের চোখের পানি মুছে দিচ্ছে আর বলছে, আমি জানি মা, তুমি এমন না, তুমি প্লিজ ওই পচা লোকটাকে বলো তোমাকে ছেড়ে দিতে। রৌসা সামারুনকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে লাগলো। হঠাৎ রৌসার মাঝে আবার পরিবর্তন, তার চোখগুলো সম্পূর্ণ কালো হয়ে ফেটে যেতে লাগলো। লাল টকটকে রক্তাক্ত জিহ্বাটা বের হয়ে সামারুনের কাঁধে চেটে দিল। সুচালো দাঁতগুলো বের করে এক অদ্ভুত হাসি দিয়ে যখনই সামারুনের ঘাড়ে কামড় বসাতে যাবে ঠিক তখনই একটা সুন্দর কণ্ঠে কোরআনের কিছু আয়াত শোনা গেল। রৌসা সামারুনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ছটফট করতে লাগলো। মাথার চুল টেনে ধরে চিৎকার করে বলতে লাগলো, বন্ধ করো, এটা বন্ধ করো, আমার শরীর পুড়ে যাচ্ছে, বন্ধ করো এই মন্ত্র। আমার দেখতে পাই সাদা ফুতুয়া পরা লম্বা চুলের এক টকবকে যুবক সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে করতে এগিয়ে আসছে। তার এক হাতে একটা কালো রঙের তসবি, অন্য হাতে একটা পিতলের পাত্র, যেটার ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। এর নাম ইমাম নাওফি। যেখানে কোনো দুষ্ট শক্তি নাশকতা করার চেষ্টা করে সেখানেই নাওফি হাজির। আশেপাশে তার অনেক নাম ডাক, জিন ভূত তার নাম শুনলেই কেঁপে ওঠে। আজ পর্যন্ত শত শত দুষ্ট জিনকে তাদের দুনিয়ায় ফেরত পাঠিয়েছে। রওসা নাফিকে দেখা মাত্রই ঝাঁঝালো কণ্ঠে বলতে লাগলো, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই ইমাম, তুই চলে যা, নাহলে আমি আমার ভেতর থেকেই মহিলার হৃৎপিণ্ড ছিঁড়ে ফেলবো। নাওফি চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধাপ করে চোখ খুলে বলল, তোর নাম জাবিদ বিন হারিস, তোর এসব নাশকতামূলক কাজের জন্য রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে তোকে। এখন আমাদের পৃথিবীতে এসে সেই একই কাজ করে বেড়াচ্ছিস। শুধু একটা সুযোগ দিব, এই মহিলাকে ছেড়ে দিয়ে তোদের রাজ্যে ফিরে যা। রৌসা চিৎকার করে মোটা কণ্ঠে বলল, যাব না, আমি যদি যাই তাহলে এই মহিলাকে নিয়েই যাব। নাওফি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোরা সব জিনভূতকে কান ছাড়ে জন্ম নেস, কি বলছি শুনিসনি? তাহলে এবার আমার নিয়মে তোকে এই পৃথিবী ছাড়া করব। এই বলে নাওফি তাজবির দানাগুলো কিছু একটা পড়তে পড়তে রাউসার দিকে এগিয়ে যেতে লাগলো। রাউসা চিৎকার করতে করতে পিছিয়ে গেল আর বলতে লাগলো, আগামী না, আমি কিন্তু মেরে ফেলবো এই মহিলাকে, থেমে যা ইমাম। নাওফি তার কথায় কান্না দিয়ে এগিয়ে গিয়ে পিতলের পাত্র থেকে ধুলো জাতীয় কিছু বের করলো হাতের মুষ্টিতে ধরে, তারপর রাউসার দিকে ছুঁড়ে মারল। রাউসা ফ্লোরে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো আর চিৎকার করতে লাগলো। বাইরে থেকে লোকজন এসব কিছু দেখছিল। সামারুন মা মা বলে কান্না করছিল ফুপিয়ে। নাওফি রাউসার কপালে তাবিজটা চেপে ধরল আর বলল, ফিরে যা। রাউসা গড়গড় করে অদ্ভুত এক হাসিতে বলল, যাব না। নাওফি একটু ভ্যাবাচেকা খেয়ে গেল।
কারণ এর আগে কখনো কোনো দুষ্টু শক্তি নাওফির সাথে এভাবে কথা বলার সাহস পায়নি। নাওফি রেগে গিয়ে প্রচণ্ড জোরে থাপ্পড় দিয়ে রৌসাকে দূরে ফেলে দিল। রৌসা আরও জোরে হাসতে লাগলো আর তাচ্ছিল্যের গলায় বলতে লাগলো, কি রে ইমাম, এত রেগে গেলি কেন? তোর চেহারা রং উড়ে গেল কেন? নাওফি আরও রেগে গিয়ে রৌসার গলা চেপে ধরে জিজ্ঞাসা করলো, তোর উদ্দেশ্য কি? রৌসার গলার চাপে থামা থামা কণ্ঠে বলল, আমার উদ্দেশ্য তো হাসিল হবে মরার পরে, তোকে আমি ছাড়ব না ইমাম। নাওফি তার জন্য জানা সবচেয়ে শক্তিশালী দোয়া পড়তে লাগলো রাউসার কপালে তাবিজ চেপে ধরে। রৌসা ছটফট করতে শুরু করলো, আবার অদ্ভুতভাবে হাসতেও লাগলো। নাওফি তার দোয়া থামালো না। এক পর্যায়ে রৌসার মুখ থেকে রক্ত বের হতে লাগলো। নাওফি থেমে গিয়ে রৌসাকে ছেড়ে দিল। রৌসা আর কোনো নড়াচড়া করছে না, একদম নিথর হয়ে পড়ে আছে। হঠাৎ ধপাস করে চোখ খুলে রৌসা নাওফির কলার ধরে বলল, আমি আবার ফিরে আসবো ইমাম। এই বলে রৌসা ঠাস করে পড়ে গেল। নাওফি হাতের আঙুল তার নাকের কাছে নিয়ে শ্বাস প্রশ্বাস পরীক্ষা করল এবং বুঝতে পারল রৌসার নেই, ওই জিন তাকে মেরে ফেলেছে। নাওফি এমন জিনের সম্মুখীন এর আগে কখনো হয়নি। নাওফি প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়ল। বাচ্চা সামারুন দৌড়ে এসে তার মায়ের হাত ধরে বলছে, মা ওঠো, চোখ খোলো, কথা বলছো না কেন? মা, কি হয়েছে তোমার? নাওফি খাটের পায়ের সাথে হেলান দিয়ে বসে বসে উদাস হয়ে। লোকজন এসে নাওফিকে সান্ত্বনা দিচ্ছে, এতে তার কোনো দোষ নেই। সে তো সাহায্য করতে এসেছিল এবং সর্বোচ্চ চেষ্টা করেছে। আল্লাহ বাঁচিয়েছে, এই বাচ্চাটার কিছু হয়নি। নাওফির মন যেন কিছুতেই মানছে না। এমন কিছু হবে সেটা কল্পনাও ছিল না তার। এই প্রথম কোনো দুষ্টু শক্তির কাছে হেরে গেল নাওফি। 4 বছর পরের দৃশ্য। 2024 সাল চলছে এখন। থানায় কনস্টেবল শঙ্কর একটা ছেলেকে বেধড়ক পেটাচ্ছে। ছেলেটা বাবাগো মাগো ফুপাগো খালাগো বলে চিৎকার করছে আর বলছে, ও স্যার, আমি চুরি করুম না, এবারের মতো সাইরা দেন। শঙ্কর বাবু পেটানো থামিয়ে বলল, আচ্ছা, তোরা সবাই যদি এমন চুরি করা ছাইরা দেস, তাহলে আমার হাত যখন শুলাইবে তখন কারে মারব? যত যাই হোক, চুরি করা ছাড়া যাইব না। চোর পিটাইতে আমার অনেক মজা লাগে। এই বলে আবার পেটাতে লাগলো। ক্লান্ত হয়ে চেয়ারে গিয়ে বসে বলল, 1 থেকে 200 পর্যন্ত গুনে শোনা, যদি পারোস তাহলে ছেড়ে দেব। চোর ব্যথায় কোকড়াতে কোকড়াতে বলল, বড় হাতের 1 নাকি ছোট হাতের 2? শঙ্করবাবু হাসতে হাসতে বলল, চোর অনেক দেখেছে, কিন্তু তোর মতো অশিক্ষিত চোর একটাও দেখিনি। এর মাঝে থানায় প্রবেশ করল লিড ইন্সপেক্টর আহমেদ ফাতিহা। শঙ্করবাবু সহ সবাই দাঁড়িয়ে সেলুট করল। ইন্সপেক্টর ফারিহার চোখ গেল মেরে লাল করে ফেল চোরের দিকে। ফাতিহা জিজ্ঞাসা করল, শঙ্করবাবু, কি হয়েছে? তাকে এইভাবে মারছেন কেন? শঙ্করবাবু বলল, আরে ম্যাডাম, বললেন না আর, দিনে দুপুরে এক বাসায় চুরি করতে গিয়ে ধরা খাইছে। ফাতিহা বলল, ওর শাস্তি হয়ে গিয়েছে দেখা যায়, ওষুধ খাওয়ার জন্য কিছু টাকা দিয়ে ছেড়ে দিন ওকে। শঙ্করবাবু এগিয়ে এসে বলল, কি বলেন ম্যাডাম, এভাবে ছেড়ে দিব একটা চোরকে? সে বাইরে গিয়ে আবার চুরি করবে, এদের আমি ভালো করেই চিনি। ফাতিহা শঙ্করবাবুর কাঁধে হাত দিয়ে বলল, ওরা চুরি করে পেটের দায় শঙ্কর সাহেব। যখন চোর ছোট হয় তখন আমাদের ভালো লাগে মারতে, আর চোর যখন বড় হয় তখন ভালো লাগে চাটতে। শঙ্করবাবু একগাল হেসে বলল, তা অবশ্য ঠিক কইছেন ম্যাডাম, কিন্তু এই হালার পুত্রে। ফাতিহা চোখ রাঙিয়ে তাকালে শঙ্করবাবু জিব্বায় কামড় দিয়ে বলল, সরি ম্যাডাম, মুখ ফুসকে বের হয়ে গেছে। ওরে ছাড়মো কেমনে কেমন ম্যাডাম? ওর প্রেমিকার বাসায় চুরি করেছে। এগুলো করলে কি প্রেম ভালোবাসার প্রতি মানুষের বিশ্বাস থাকবে কন? ফাতি একটু অবাক হয়ে চোরকে জিজ্ঞাসা করলো, কিরে, এত জায়গা থাকতে প্রেমিকার বাসায় চুরি করলি কেন? চোর বলল, ম্যাডাম, আমি তো বাসা বাড়িতে চুরি করার লোক না, আমি পকেট টকেট মারি মানুষের। গতকালকে রাত্রে প্রেমিকার ফোন করে বলতেছে, জানো আজকে আমার বাসায় কেউ নাই। ভাবলাম বাসা যেহেতু খালি তাই ফ্যান ট্যান খুইলা নিয়ে আসি, কিন্তু গিয়া দেখি প্রেমিকা একাই বাসায় আছে। কি মিথ্যাবাদী কন্ত ম্যাডাম, বললো যে বাসায় কেউ নাই, ওইদিকে নিজেই বাসায়। তারপর আর কি, আমার মতলব বুঝে প্রেমিকাই নিজ দায়িত্ব আমাকে ধরিয়ে দিল। ফাতিহার হাসি পেল কোনো রকম সামলে নিয়ে বলল, শঙ্করবাবু, এটারে ছাড়া যাবে না, হাজতে ভরেন। রাত 10টা। ফাতিহা ডিউটি শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিল। গ্রাম সাইডে হওয়ায় রাত 10টা মানে গভীর রাত। এখানে রাস্তায় কোনো মানুষ নেই, আশেপাশে ঝিঝি পোকার ডাক আর বাতাসে বাঁশঝাড়ের কলকল শব্দ। হঠাৎ একটা কালো কুচকুচে বিড়াল ফাতিহার মোটরসাইকেলের সামনে দিয়ে খুব দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ফাতিহার বাইকের স্পিড বেশি থাকায় চাকার নিচে পড়ল এবং বিকট শব্দে ম্যাও করে ডেকে উঠল। ফাতিহা নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটা খাদে গিয়ে পড়ল বাইক নিয়ে। কিছুটা আহত হয়ে ফাতিহা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। খোঁড়াতে খোঁড়াতে খাদ থেকে উঠে এসে বোঝার চেষ্টা করলো কি হয়েছে। দেখা গেল বিড়ালটা রাস্তার এক পাশে পড়ে আছে। ফাতিহা তাড়াতাড়ি করে গিয়ে বিড়ালটার হাত দিয়ে নাড়াচাড়া করে বুঝতে পারলো এটা মারা গিয়েছে, কিন্তু বিড়ালটা একটু আহত হয়নি, তার শরীর পুরো অক্ষত। ফাতিহা লক্ষ্য করলো বিড়ালের গলায় কিছু একটা বাধা আছে। হাতে নিয়ে বুঝতে পারলো এটা তো একটা তাবিজ জাতীয় কিছু। বিড়ালের গলায় আসলো কিভাবে? ফাতিহা চিন্তা না করে তাবিজটা বিড়ালের গলা থেকে টান দিয়ে ছিঁড়ে নিয়ে নিজের কাছে রেখে দিল। উঠে দাঁড়িয়ে ওয়াকিটকিতে থানায় ফোন করে জানালো, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে আমার, আই নিড ব্যাকআপ। ফাতিহা রাস্তা থেকে ওই খাদে নেমে বাইকের কাছে বসে রইল। এদিকে আমরা দেখতে পাই ফাতিহা যাকে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে এসেছে সে বিড়ালটা সেখানে নেই। অন্যদিকে দেখা যায় নাওফি সেদিনের পর থেকে ওই কাজ ছেড়ে দিয়েছে।
রোজের মৃত্যুতে এতটাই ভেঙে পড়েছিল যে আর কখনো কারো চিকিৎসা করার সাহস হয়ে ওঠেনি তার। এখন সে ছোট্ট একটা ক্যাফে চালায়। রাতে সবকিছু গুছিয়ে রেখে ক্যাফে বন্ধ করে ফেলবে এমন সময় একটা 10 বছরের মেয়ে প্রবেশ করে বলল, এই নাওফি, আমার জন্য একটা ব্ল্যাক কফি প্লিজ। নাওফি বিরক্তি নিয়ে বলল, সামারুন, তোকে কতবার বলেছি রাতে বাসা থেকে বের হইবি না? এত রাতে ক্যাফেতে আসার মানে কি? সামারুন নাওফির 2 গাল টেনে দিয়ে বলল, বলে বাবা, তুমি জানো রাগ করলে তোমার একদম লাল টমেটোর মতো লাগে, মন চায় টুস করে টিপে দিয়ে ফাটিয়ে ফেলি। নাওফি সামারুনের হাতে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, যা ফালতু নিসা, তোরে না কতবার বলেছি আমার সাথে এরকম অংভং করবি না, এতিমখানে রেখে আসবে একদম। সামারুন মুখ ভেঙে বলল, বললেই হলো, তুমি থাকতে আমি কখনো এতিম না, 10টা না 5টা না, আমার একটা মাত্র বুইরা জামাই, আমি না থাকলে তোমার দেখাশোনা করবে কে শুনি? নাওফি কপালে থাপ্পড় মেরে বলল, এই শুরু হয়েছে আবার, চল এখন ক্যাফে বন্ধ হয়ে গিয়েছে, বাসায় গিয়ে আরামসে কথা বলা যাবে। আর তোর সাথে কথা বললেই কি না বললেই কি, তোর কান তো সুপারগুলো দিয়ে আটকে দেওয়া হয়েছে, সাপল দিয়ে গুতালেও কানে কথা যায় না। সামরুন হেসে দিয়ে বলল, এখন যা যা বলছো সেটাও শুনি নাই। ক্যাফে বন্ধ করে দুজন হেঁটে চলেছে। সামরুন নাওফির হাত ধরে রেখেছে, নাওফি সামরুনের চুলগুলো এলোমেলো করে দিচ্ছে হাসতে হাসতে। আমরা দেখতে পাই সেই কালো বিড়ালটা নাওফির ক্যাফের চালের উপর বসে সবুজ রঙের চোখগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। ইন্সপেক্টর ফাতিহা হাসপাতালের ইমার্জেন্সি থেকে নিজের ক্ষত ব্যান্ডেজ করে বের হইছে। কনস্টেবল শঙ্করবাবু এগিয়ে এসে বলল, ম্যাডাম আপনি ঠিক আছেন তো? ফাতিহা বলল, হ্যাঁ শঙ্কর সাহেব, আমি ঠিক আছি, তেমন গভীর চোট পাইনি, তবে একটা জিনিস নিয়ে ভাবছি আমি, আসার সময় মৃত বিড়ালের শরীরটা সেখানে দেখতে পাইনি। শঙ্করবাবু বলল, হতে পারে ম্যাডাম বিড়ালটা জীবিত ছিল, হুঁশ আসার পর নিজেই উঠে চলে গিয়েছে। ফাতিহা বলল, না শঙ্কর সাহেব, আমি নিজে শিওর হয়ে আপনাকে বলছি বিড়ালটা মৃত ছিল। শঙ্করবাবু বলল, তাহলে হয়তো কোনো প্রাণী নিজের ডিনার মনে করে নিয়ে গেছে ম্যাডাম, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ফাতিহা পকেট থেকে তাবিজটা বের করে বলল, আচ্ছা বিড়ালের গলায় এই তাবিজটা ছিল, আপনার কি মনে হয় এটা দেখে? শঙ্করবাবু তাবিজটা নিজের হাতে নিয়ে কিছুক্ষণ ভালো করে দেখার পর বলল, ম্যাডাম আমার মনে হয় এটা দিয়ে কাউকে কালো জাদু করা হয়েছে, এটা কোনো সাধারণ তাবিজ মনে হচ্ছে না, দয়া করে এটা আপনার কাছে রাখবেন না। এই বলে শঙ্করবাবু তাবিজটা ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য উদ্যত হলো। তার আগেই ফাতিহা তাবিজটা ধরে ফেলে নিজের কাছে নিয়ে পকেটে রেখে বলল, দেখি কি হয়, আপনি চলে যান বাসায়। শঙ্করবাবু চোখ লাল করে ভারী কণ্ঠে বলল, ম্যাডাম তাবিজটা ফেলে দেন, আমি আপনার ভালোর জন্যই বলছি। অদ্ভুত কণ্ঠ শুনে ফাতিহা অবাক হয়ে বলল, শঙ্কর সাহেব এভাবে কথা বলছেন কেন আপনি? তাবিজ ফেলবো কি ফেলবো না সেটা আপনার কাছে জিজ্ঞাসা করবো না আমি। ইউ মে গো নাও। এর মাঝে ইমার্জেন্সি ওয়ার্ড থেকে কম্পাউন্ডার এসে ডাক দিল, ম্যাডাম আপনাকে ডাক্তার সাহেব ডাকছে একটু। ফাতিহা উল্টো ঘুরে ডাক্তারের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো, তখনই দূর থেকে ডাক এলো, ম্যাডাম একটু দাঁড়ান। ফাতিহা চুমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখল শঙ্করবাবু হন্তদন্ত হয়ে আসছে, অথচ একটু আগেই সে ফাতিহার সামনে ছিল। এই অল্প সময় শঙ্করবাবু এত দূরে কিভাবে গেল, আবার এদিকে কেন আসছে? ফাতিহার মাথায় ঢুকছে না এটা। শঙ্করবাবু হাঁপাতে হাঁপাতে এসে বলল, ম্যাডাম আপনার বাইক গ্যারেজে দিয়ে এসেছি, কাল সকাল অবধি পেয়ে যাবেন। ফাতিহা অবাক হয়ে বলল, শঙ্কর সাহেব আপনি এখন গ্যারেজ থেকে আসলেন? তাহলে একটু আগে আমি কার সাথে কথা বলছিলাম? শঙ্করবাবু ভ্যাবাচাকা খেয়ে বলল, কি বলেন ম্যাডাম, আমি তো এই মাত্রই আসলাম, আপনি কার সাথে কথা বলেছেন? ফাতিহা চুপসে গেল, পকেটে হাত দিয়ে দেখলো তাবিজটা আছে কিনা। হ্যাঁ এটা আছে, তাহলে কি আমার হ্যালুসিনেশন হচ্ছে কোনো কারণে? ফাতিহা শঙ্করবাবুকে পাঠিয়ে দিয়ে নিজেকে শান্ত করে ডাক্তারের সাথে কথা বলে নিজেও বাসায় চলে গেল। এদিকে নাওফি ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসল। সামারুন উল্টো দিকে বসে শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছে। নাওফি তার মাকে ডাক দিল, মা এ রাক্ষসী আজকে শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছে কেন, মাছ মাংস কিছু রান্না হয়নি? নাওফির মা তরকারি বাটি নিয়ে রান্নাঘর থেকে এসে বলল, কি রে তোরে না বললাম তরকারি নিয়ে আসতেছি, একটু অপেক্ষা কর, পেটের ভিতর কি কুমির হান্দাইছস নাকি? সামরুন মুখের ভিতর এতগুলো ভাত ভরে চিবাতে চিবাতে বলল, মা আমি মানত করছি তোমার পোলা আমার বিয়ে না করা পর্যন্ত মাংস টাংস কিছুই খাইব না। নাওফি ধমক দিয়ে বলল, মা এই মায়ের বিয়ার ফুল দেখি দিন দিন বেশি গন্ধ ছড়াচ্ছে, কালকে একটা ছাগল কিনে আনবো বিয়ার ফুল খেয়ে ফেলার জন্য। নাওফির মা বলল, না বাপু, একটা ছাগল ঘরে থাকতে আবার কিনে আনার দরকার কি? সামরুন ফিক করে এসে বলল, নাওফি তোমারে ছাগল বলছে মা, কিন্তু দেখতে তো তুমি জঙ্গলি ঘোড়ার মতো। নাওফি রেগে বলল, আর তুই দেখতে কেমন, তোরে দেখলে মনে হয় কাঁঠালের জন্ডিস হইছে। আর মা তুমি ওরে বেশি লাই দিয়ে মাথায় তুলতেছ, যেই বয়সে আমি বিলাই প্যান্ট পরে আইচাবাড়ি খেলতাম সেই বয়সে এই মায়ের মুখে বিয়া ছাড়া কোনো কথাই নাই। নাওফির মা বলল, দোষ তো তোরই, তুই ওরে বলছস কেন বিয়া করবি, এখন ঠেলা সামলা। নাওফি বলল, আবেগের বসে বলে ফেলেছে, তখন পুরুষ মানুষের ব্রেইনে 2 জায়গায় কাজ করা বন্ধ করে দেয়, এক হলো পরীক্ষার প্রশ্ন হাতে পর পর, আর 2 হলো বিয়ার কথা বলার সময়। সামারুন কাঁটা চামচটা উঠিয়ে এক লাফে টেবিলের উপর উঠে নাওফির চোখের সামনে ধরে বলল, তার মানে তুই আমার বিয়া করবি না? নাওফি ঘাবড়ে বলল, এই জন্যই মায়া মানুষ ভাল লাগে না আমার, কথাটা হচ্ছে মুখে মুখে, হাতাহাতি দরকার কি? তুই এখনো ছোট সামারুন, বিয়ে শব্দটা ছাড়া আর কিছুই বুঝোস না। সামারুন শান্ত হয়ে নিজের চেয়ারে গিয়ে বসে মুচকে এসে বলল, আমি সবই বুঝি রে, তবে তুমি এটা বোঝো না আমি সব বুঝি।
নাফি তার মায়ের দিকে তাকিয়ে দেখল মুচকে মুচকে হাসছে। নাফি বিরক্ত হয়ে বলল, তুমি তো হাসবেই, তোমার তো বিয়ে হয়নি, তো বুঝবে কেমনে? নাফির মা মাথায় চাপাটি মেরে বলল, হারামি বলে কি দেখ, আমার বিয়ে না হইলে তুই কি আগরবাতির প্যাকেট থেকে বের হইছস? নাফি নিজের মাথায় চুল টেনে ধরে বলল, কি বলি নিজেও জানি না। বিরক্ত হয়ে সামারুনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলতো বিয়ের পর কি হয়? সামারুন বলল, তালাক হয়। নাফি কপালে থাপ্পড় মেরে বলল, এত দূরে কেন গেছস? তালাকের আগে কি হয় সেটা বল। সামারুন বলল, ঝগড়া। নাফি বলল, আর ঝগড়ার আগে? সামারুন বলল, বিয়ে। নাফির মা হাসতে হাসতে যেতে যেতে বলল, তোদের এই বিয়ের মারপ্যাচ দেখে মনে হইতেছে আমার বিয়ে না হইলেই ভালো হতো। 4 বছর আগের দৃশ্য। নাফির সামনে যখন সামারুনের মায়ের মৃত্যু হলো, তখন সামারুনের আপন বলতে আর কেউ ছিল না দুনিয়ায়। সামারুনের বাবা মা পালিয়ে বিয়ে করার কারণে তাদের কোনো আত্মীয় স্বজনের খোঁজও কেউ জানত না। এই অবস্থায় নাফি সবার উদ্দেশ্যে বলল, আমি সামারুনকে নিজের সাথে নিয়ে যেতে চাই। আজ থেকে ওর সব দায়িত্ব আমার। সবাই কথাবার্তা বলে রাজি হয়ে গেল সামারুনকে নাফির জিম্মায় দিবে, কিন্তু সামারুন বলে উঠল, আমি যাব না তার সাথে। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। নাফি গিয়ে সামারুনের সামনে হাঁটু ঘিরে বসে বলল, আমি তোমার অনেক খেয়াল রাখবো, তোমাকে পড়ালেখা করাবো, আমার সাথে চলো। সামারুন বলল, সবাই জানবে আমি এতিম, তাহলে আমাকে বিয়ে করবে কে? 6 বছরের বাচ্চার মুখে এমন কথা শুনে উপস্থিত সবাই হু হু করে হেসে উঠল। নাফিও হালকা হেসে সামারুনের গালে হাত দিয়ে বলল, ওই কথা তাহলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে না হয় আমি বিয়ে করব যখন বড় হবে। সামারুন একগাল হেসে নাফির গলা জড়িয়ে ধরে। দৃশ্য বর্তমানে ফিরে এলো। সামারুন খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে গুড নাইট জামাইটা বলে নিজের রুমে চলে গেল। নাফি এখনও টেবিলে বসে ভাবছে, এই মেয়ে তো আমাকে কোথাও ছাড়বে না। এদিকে ফাতিহা বাসায় এসে ল্যাপটপে কিছু কাজ করছিল। রাত তখন প্রায় 2টা ছুঁই ছুঁই। কফির মগে চুমুক দিতে গিয়ে বুঝলো সেটা ঠান্ডা হয়ে গিয়েছে ইতিমধ্যে। মনে মনে ভাবছিল কাজের মেয়েটাকে ডাক দিয়ে আর একটা কফি বানিয়ে আনার জন্য। তখনই হঠাৎ কিচেন থেকে ঠাস করে চুলা অন করার শব্দ এলো। ফাতিহা ভাবল সাজিয়া মনে হয়, মানে কাজের মেয়েটা হয়তো কিচেনে কিছু করছে। ফাতিহা ডাক দিল, সাজিয়া। কোনো সাড়া এলো না। ফাতিহা আবার ডাক দিল, এবারও কোনো আওয়াজ এলো না। হঠাৎ কিচেনে চুলা বরাবর অন অফ করার শব্দ আসতে লাগলো। ঠাস ঠাস করে অন অফ করছে কেউ। ফাতিহা ধমক দিয়ে উচ্চস্বরে বলল, সাজিয়া, চুলাটা নষ্ট হবে, এভাবে অন অফ করছিস কেন? তবুও থামছিল না দেখে ফাতিহা উঠে হনহন করে হেঁটে গেল কিচেনের দিকে। কাছাকাছি যেতেই আচমকা শব্দটা বন্ধ হয়ে গেল। ফাতিহা কিচেনে ঢুকে দেখল সেখানে তো কেউ নেই, চুলা বন্ধ, সবকিছু স্বাভাবিক। তাহলে এতক্ষণ কি হলো? ফাতিহা এবার বেশ ভয় পেল। কিছু একটা তো হচ্ছে আশেপাশে। কিচেনে কেমন যেন একটা নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছে। মনে হচ্ছে সবকিছু যেন থমকে গিয়েছে। ফাতিহা কাঁপা কাঁপা গলায় ডাক দিল, সাজিয়া, কোথায় তুই? সাজিয়া। তখনই চিচি করে একটা ইঁদুর দৌড়ে চলে গেল সামনে দিয়ে। ফাতিহা লাফ দিয়ে দূরে চলে গেল। ঘন নিঃশ্বাস নিতে নিতে কিচেন থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো। এর মাঝেই হুট করে সাজিয়া চলে আসলো হাই তুলতে তুলতে। আরে আফামনি, আপনি এখনো ঘুমান নাই? এত রাইতে রান্ধন করে কি করেন? এভাবে হুট করে সাজিয়া চলে আসার কারণে ফাতিহা চমকে গিয়ে ভয় পেয়ে গেল। একটু ধমক দিয়ে বলল, এতবার ডাকলাম সারা দিলি না কেন? মৌতের ঘুম ঘুমাস নাকি? সাজিয়া বলল, সবাই আপনি না আফামনি, রাইতো আহে ঘুমানোর লাইগা, আপনি সহিত আল্লাহ ঘুম দেয় নাই। ফাতিহা ধমক দিয়ে বলল, হয়েছে হয়েছে, আর লেকচার মারণ লাগবে না। থালা বাসন এখনো বেসিনে কেন? তোকে না বলেছি প্রতিদিন ধুয়ে ফেলবি? সাজিয়া বলল, রাইতের বেলা থালা বাসনে হাত লাগাইলে এমনভাবে চিল্লাচিল্লি করে ওঠে সব কয়ডাই, মনে হয় আমি ওদের কাঁচা ঘুমে পানি ঢাল্লা দিছি, তাই সকালে ধুই। ফাতিহা সাজিয়ার মাথায় টাপলি মেরে বলল, কেচির মতো জবান চলে তোর, যা ঘুমা গিয়ে। সাজিয়া মুখে হাত দিয়ে হাই তুলতে তুলতে চলে গেল। ফাতিহা চুলের দিকে এক নজর তাকিয়ে কিছুটা ভেবে ওয়াশরুমে চলে গেল। আজকে আর কোনো কাজ করবে না, ঘুমিয়ে পড়বে। ফাতিহা যখন মুখে পানি দিচ্ছিল তখন মনে হচ্ছিল বেসিনের পানি যাওয়ার ফুটো দিয়ে ফিস ফিস করে কেউ কিছু বলছে। ফাতিহা এক ঝটকায় পিছিয়ে গেল। কিছুক্ষণে স্তব্ধ হয়ে রইল, কান পেতে আছে সত্যি কি ফিসফিস শব্দ আসছে কি নাকি, কিন্তু এবার আর কিছু শোনা গেল না। ফাতিহা মনের ভুল ভেবে ওয়াশরুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে ল্যাপটপ বন্ধ করে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। চোখ লেগে এসেছে ফাতিহা, আর তখনই হঠাৎ ল্যাপটপে ফুল সাউন্ডে কিছু অদ্ভুত শব্দ হতে লাগলো। ফাতিহা ধরপড় করে উঠে বসলো শব্দ শুনে। দেখলো ল্যাপটপে একটা ভিডিও চলছে, কিন্তু ফাতিহার পুরো মনে আছে ল্যাপটপ বন্ধ করেই ঘুমিয়েছিল। তাহলে ভিডিও কিভাবে চলছে? ফাতিহা ভয়ে ভয়ে খাট থেকে নেমে টেবিলের কাছে গেল। ল্যাপটপে চলতে থাকা ভিডিওটা ভালো করে দেখার পর ফাতিহা ভয়ে কাঁপতে কাঁপতে সরে গিয়ে খাটের উপর বসে পড়ল। ভিডিওটা অন্য কিছু না, বরং রাতের ওই অ্যাক্সিডেন্টের ভিডিও। দেখা যাচ্ছে ফাতিহা খোঁড়াতে খোঁড়াতে এসে বিড়ালটাকে নেড়ে চেড়ে দেখছে, তারপর গলা থেকে টান দিয়ে তাবিজটা ছিঁড়ে নিল। এরপর ফাতিহা চলে গেল। কিন্তু ভিডিওর বাকি অংশে দেখা যায় ফাতিহা যাওয়ার পর ওই মৃত বিড়ালটা ধীরে ধীরে একটা কালো ছায়া মূর্তির রূপ নিয়ে অদৃশ্য হয়ে গেল এবং ধাপ করে ল্যাপটপ বন্ধ হয়ে গেল। ফাতিহা ভেবে পাচ্ছে না এত নিখুঁতভাবে এই ভিডিও কিভাবে করলো। সিসিটিভি ফুটেজে এত ক্লিয়ার হওয়ার কথা না,
আর শেষে ওইটা কি ছিল? বিড়ালটা কিভাবে উধাও হয়ে গেল? ফাতিহা বুঝতে পারলো ওই তাবিজের ভিতর কিছু না কিছু রহস্য তো লুকিয়ে আছেই। এবার আর ভয় না পেয়ে মনে সাহস জুগিয়ে নিজে নিজেই বলল, কালের একটা বন্দোবস্ত করতেই হবে। এই তাবিজের রহস্য কি আমার জানতে হবে। পরদিন সকাল, নাফি সামরুনকে স্কুলে দিয়ে যেতে এসেছে। দুজনে একসাথে হাঁটছে আর গল্প করছে। সামরুন বলল, সীমার একটা কিপটামি থাকা দরকার। তোমাকে এত করে বলি একটা বাইক কিনতে, আমার আর ভালো লাগে না হেঁটে হেঁটে স্কুলে আসতে। নাফি বলল, হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী। সামরুন মুখ বাঁকিয়ে বলল, নিজেকে গরিব বলার আপডেট ভার্সন। নাফি সুন্দর করে হেসে বলল, ঠিক বলছিস। একটা কথা কি জানোস, পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হচ্ছে খালি পকেট। খালি পকেটে চলাফেরা করা অনেক কষ্টকর। তা আমি কোনো ফাও কাছে টাকা নষ্ট করি না। সামরুন বলল, তুমি যেটা করো ওটা গরিবই না, কিপটামি। নাফি বলল, টাকা দিয়ে সুখ কেনা যায় না। এই কথাটা শুধু গরিবদের সান্ত্বনা দেওয়ার জন্যই বলা হয়। সত্যি বলতে টাকা দিয়ে সব হয়। মানুষ বলে টাকা দিয়ে সব কেনা গেলেও ভালোবাসা কেনা যায় না। আমি বলি, তুমি তোমার পকেটে টাকা দিয়ে ভর্তি রাখো, এইসব সত্যিকারের ভালোবাসা রাস্তায় রাস্তায় পাওয়া যাবে। এমনকি কাউকে ভালোবাসার আগে টাকা কামাই করে নাও, না হলে তোমার ভালোবাসা অন্য কেউ কিনে নিয়ে যাবে। সামরুন হাততালিতে বলল, বাহ বাহ, আমার জামাই দেখি কবি হয়ে যাইতেছে দিন দিন। প্রেমে টেমে পড়ছো নাকি? নাফি বিরক্ত হয়ে বলল, কার কাছে কি কইতাছে আমি? বান্দর কি বুঝবো আইফোনের সেটিংস? সামরুন নাফির হাতে থাপ্পড় মেটে বলল, তুমি আমারে বান্দর বললা? নাফি বলল, আরে না, দেখতে তো তুমি শিবপাঞ্জির মতো, বান্দর তো আমি কথার কথা বলছি। সামরুন রেগে গিয়ে কিছু বলতে যাবে, তখনই আচমকা পেছন থেকে একটা বাইক এসে লাগিয়ে দিল নাফির পায়ে। নাফি পড়ে গেল এক সাইডে। বাইকে ছিল ফাতিহা। পুলিশের পোশাকে না থাকায় বোঝা গেল না ফাতিহা পুলিশ। নাফি উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, চোখ কি পেছনের পকেটে রেখে বাইক চালান নাকি? ফাতিমা এগিয়ে এসে বলল, সরি ভাই, আমি আসলে একটু অন্য মনে ছিলাম। লাগেনি তো আপনার? নাফি কিছু বলার আগেই সামরুন রেগে গিয়ে ফাতিহার বাইকে একটা লাথি দিয়ে বলল, আপনার সরির গুল্লি মারি আমার জামাইকে ব্যথা দিচ্ছেন? আপনারে তো আমি পুলিশে ধরিয়ে দেব। পাছার উপর ডান্ডা পড়লেই আনমনে বাইক চালানোর অভ্যাস চলে যাবে। নাফি তাড়াতাড়ি করে সামরুনকে ধরে বলল, সামু চুপ কর, রাস্তায় এত উত্তেজিত হওয়া যাবে না। সরি ম্যাডাম, আপনি যান, আমি তেমন ব্যথা পাইনি। ফাতে একটু হেসে বলল, এটা আপনার বউ? এর চেয়ে বড় তো আমার টেডি বিয়ার। সামরুন বলল, আপনার বেডি টিয়ার আমার কাছে নিয়ে আসেন। নাফি বলল, ওটা বেডি টিয়ার না রে, টেডি বিয়ার হবে। সামরুন চোখ রাঙিয়ে বলল, তুমি চুপ করো, একে তো অ্যাক্সিডেন্ট করেছো, আবার আমার সাথে মজা নাও। নাফি টেনে নিয়ে গেল সামরুনকে। ফাতিয়া হা করে তাকিয়ে বলল, এই মেয়ে তো পুরো পারমাণবিক অস্ত্র, কেমনে সামলাই? নাফি সামরুনকে শান্ত করে বলল, ওই দাজ্জাল, কি হয়েছে তোর? হালকা লাগছে আমার পায়ে, এভাবে রিয়েক্ট করলি কেন? সামরুন বলল, খালি তুমি আমারে ধরে রাখছিলা বলে, নাহলে ওই মহিলার নাক ফাটিয়ে দিতাম। আর তুমি আমার পক্ষ না নিয়ে ওই মহিলার পক্ষ নিতেছ কেন? চরিত্র ঠিক করে কইলাম, নাইলে যেখানে অন্য মায়াগো প্রতি প্রেম জাগবে ওইখানে কেটে দিব। নাফি হকচকে বলল, ঠিক আছে ঠিক আছে, কি সাংঘাতিক কথা। তোর স্কুল এসে গেছে, এখন মেজাজ না বিগড়ে ঠান্ডা হয়ে ক্লাসে যা, আমি বিকালে তোকে নিতে আসবো। সামরুন হনহন করে হেঁটে যেতে বলল, এমনভাবে বলছে মনে হয় হেলিকপ্টার নিয়ে আসবে আমাকে নিতে। নাফি হাঁপ ছেড়ে বলল, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে এই মেয়ের কারণেই হবে। এই বলে ক্যাফেতে যাওয়ার জন্য উল্টো ঘুরতেই নাফি চমকে গিয়ে থেমে গেল। পায়ের সামনে একটা কালো বিড়াল বসে আছে, নাফির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। নাফি বিড়ালটার মাথায় হাত বুলিয়ে দিল। বিড়াল বরাবরের মতোই নাফির অনেক পছন্দের প্রাণী। নাফি খেয়াল করল বিড়ালের গলার লোমগুলো দুই দিকে বাঁকানো, বোঝা যাচ্ছে গলায় কিছু বাধা ছিল। নাফি তেমন ধ্যান না দিয়ে উঠে গেলে চলে গেল নিজের কাজে। বিড়ালটা এক দৃষ্টিতে নাফির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে, দাঁতগুলো বের করে অদ্ভুতভাবে একটা হাসি দিল। নাফি ক্যাফে খুলে সবকিছু রেডি করে কাউন্টারে বসে খাতায় কিছু লিখছিল। তখন একজন ভদ্র মহিলা এসে একটা কফি অর্ডার করলো। এই যে মিস্টার নাফি, একটা কড়া করে কফি বানাও, দুধ বেশি দেবা, খেয়ে যেন শরীরে জোশ চলে আসে, নাচতে ইচ্ছে করে। নাফি বলল, আফা, আমার এখানে গরু দুধের কফি হয়, নাগিনের দুধের না। ভদ্রমহিলা আস্তে আস্তে বলল, এটা ভুল কথা, গরু দুধ দেয় না, দুধ দেয় গাভী। নাফি বলল, আপনিও ভুল বলেছেন, গাভী দুধ দেয় না, গাভীর দুধ ধুইয়ে নিতে হয়। ভদ্রমহিলা হু হু করে হেসে বলল, ভাই তোমার সাথে কথাই পারবো না, কফি দাও আমার। এই ভদ্রমহিলার নাম হেলেনা, মাঝে মাঝে কফি খেতে আসে এখানে, সেই সুবাদে নাফির সাথে পরিচয়। কফিতে চুমুক দিয়ে হেলেনা বলল, তা ভাই বিয়ের শাদী করছো না কেন? বয়স তো কম হয়নি। নাফি বলল, সবাই আমাকে দোয়া দেয় ভালো থেকো সুখে থেকো, হয়তো এই জন্য আমার বিয়ে হচ্ছে না। হেলেনা বলল, তুমিও না ভাই, সব কথার উল্টো জবাব। এদিকে দেখো, আমাকে তো কেউ দোয়া দেয় না ভালো থাকার সুখে থাকার, তাহলে আমার কেন বিয়ে হলো না? নাফি চোখ টিপ দিয়ে বলল, যাকে তাকে ভাই বলে ডাকলে বিয়ে হবে কেমনে? হেলেনা কফিতে চুমুক দিয়ে নাফির কথা শুনে ফুর করে ফেলে দিল হাসতে হাসতে, আর বলল, তুমি কিন্তু বেশ মজা করতে পারো। আমি দোয়া করলাম এভাবেই হাসি খুশি থাকো সবসময়, দরকার হলে গর্তে পড়ো, বিপদে পড়ো, ছাদ থেকে পড়ো, তবুও কারোর প্রেমে পড়ো না। নাফি হাসিতে বলল, কেন আপা, প্রেমে পড়লে সমস্যা কি? হেলেনা হাসি খুশি মুখটা মলিন হয়ে গেল, মন খারাপ করে বলল, ভালোবাসার মৃত্যু একই সুতোয় বাধা, বুঝছো? দুজনের রুহ ছিনিয়ে নেয়। তবে জীবনে একবার হলেও কাউকে ভালোবাসতে হয়, যাতে বুঝতে পারো কেন কাউকে ভালোবাসা উচিত না। এ বলে হালকা হেসে বিল পরিশোধ করে হেলেনা চলে গেল। নাফি ভাবছে,
তাকে কখনো এত ইমোশনাল হতে দেখিনি। হয়তো উনিও কাউকে ভালোবেসে খুব বাজেভাবে ঠকে গিয়েছে কোনো একদিন। এদিকে ফাতিহা থানায় এসে নিজের কাজ করছে, কিন্তু কিছুতেই কাজে মন দিতে পারছে না। মাথায় শুধুই তাবিজ আর কাল রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো ঘুরছে। ফাতিহা হাত থেকে কলমটা রেখে চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করল। এরপর কি মনে করে কনস্টেবল শঙ্করবাবুকে ডাক দিল। শঙ্কর সাহেব, একটু ভেতরে আসুন তো। শঙ্করবাবু বগলের নিচে লাঠি রেখে টুপি ঠিক করতে করতে এসে সেলুট দিল। জি ম্যাডাম। ফাতিহা বলল, আচ্ছা শঙ্করবাবু, আপনি কি এমন কাউকে জানেন যে প্যারানর্মাল বিষয়গুলোতে ভালো জ্ঞান রাখে? শঙ্করবাবু বলল, কি বলেন ম্যাডাম, আপনি এসব বিশ্বাস করেন নাকি? এগুলো সবই ভোকাস, ভূত প্রেতাত্মা, এইসব মানুষের বানানো কথা। ফাতিহা ধমক দিয়ে বলল, যা জিজ্ঞাসা করছি তার উত্তর দেন। আপনার বিশ্বাস আর আমার বিশ্বাস একই রকম হবে এটা কোন কিতাবে লেখা আছে? অদৃশ্য বিশ্বাস আমাদের ইমানের অঙ্গ। শঙ্করবাবু মাথা নিচু করে বলল, সরি ম্যাডাম, আমি বুঝতে পারিনি, আর আমি কাউকে চিনিও না যে এই বিষয়ে জ্ঞান রাখে। এর মাঝে দরজায় টোকা দিয়ে কেউ বলল, ম্যাডাম, আমি জানি এমন একজনকে। কিন্তু ফাতিহা এবং শঙ্করবাবু দুজনেই দরজার দিকে তাকালো। এটা সেই গতকালের চোরটা। শঙ্করবাবু রেগে গিয়ে বলল, এই তোরে না ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে এখানে কি করছিস এখনো? চোর এগিয়ে এসে বলল, সাহেব, আমি চলে যাচ্ছিলাম, কিন্তু আপনি গতকালকে আমার পকেট থেকে 230 টাকা নিয়ে নিছেন, ওটা ফেরত দিলে ভালো হইতো। আমার কাছে একটা টাকাও নাই। ফাতিহা চোখ বড় করে শঙ্করবাবুর দিকে তাকালে শঙ্করবাবু বলল, বিশ্বাস করেন ম্যাডাম, এই হালার ফাহালা মিথ্যা কথা বলতেছে। এই হারামজাদা, কখন তোর পকেট থেকে 230 টাকা নিলাম? ওইখানে তো 120 টাকা ছিল। এটা বলে জিব্বায় কামড় দিয়ে শঙ্করবাবু ফাতিহার দিকে তাকালো। ফাতিহা রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, এখনই ওর টাকা দিয়ে দেন, আর যদি কখনো এমন কিছু করেন তাহলে সোজা বরখাস্ত করে দেব। শঙ্করবাবু পকেট থেকে 115 টাকা বের করে হাতিতে বলল, 5 টাকা দিয়ে পান খাইছিলাম একটা। ভাইনা ভালো, এটা রেখে দে। ফাতিহা ধমক দিয়ে বলল, শঙ্কর সাহেব, আপনি এখন যান এখান থেকে, আর তুমি বসো, কথা আছে তোমার সাথে। শঙ্করবাবু চলে গেলে চোরটার সামনের চেয়ারে বসলো কাচুমাচু করে। ফাতিহা শান্ত গলায় বলল, ঠিক করে বসো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার নাম কি? ছেলেটা বলল, ম্যাডাম, আমার নাম শাকিল। ফাতিহা বলল, তো শাকিল, তুমি কিছু একটা বলছিলে তখন, কাকে যেন চেনো? হ্যাঁ ম্যাডাম, আপনি তো ওই তান্ত্রিক টাইপের লোক খুঁজতেছেন, তাই না? ফাতিহা বলল, হ্যাঁ এরকমই কিছু। তুমি যাকে চিনো তাকে কোথায় পাওয়া যাবে? শাকিল বলল, ম্যাডাম, তার আগে আপনার একটা ঘটনা শোনাই। 5 বছর আগের কথা। আমার মা মইরা যাওয়ানোর পর বাপটা হেই কষ্ট সইতে না পাইরা গলায় দড়ি দিয়ে মইরা যায়। আমার বয়স তখন 15 বছর। বাপ মারে হারাইয়া আমি দিশাহারা হইয়া গিয়েছিলাম। আমার মারে জানাজা ঠিকঠাক মতো হইলেও বাপটা জানাজা কেউ পড়ায় নাই। আত্মহত্যা করলে নাকি জানাজা পড়ানো হয় না। বাপটার এমনি মাটি চাপা দিয়ে দিলাম। একদিন রাত্রে আমি কবরস্থানের পাশ দিয়ে বাড়িতে আইতেছিলাম, হঠাৎ কইরা কি আমার নাম ধরে ডাক দিল, শাকিল, খাড়া একটু। আমি চমকাইয়া পিছনে তাকাইলাম, কাউরে দেখলাম না। মনে করলাম আমার মনের ভুল। এই ভাইবা যখন একটু সামনে গেলাম তখন আবার ডাক দিল, শাকিল, তোরে না খাড়াইতে কইলাম। এবার আমি বুঝতে পারলাম এটা তো আমার বাপের গলা। আমি এক সার ভয় পাইয়া তখন ওইখান থেকে দৌড়ে বাড়িতে আইসা পড়লাম। আমার হাঁপাইতে দেখা দাদি জিগাইল, কি রে, কি হইছে, এমন কইরা দৌড় দিতেছস কেন? আমি দাদির ঘটনা খুইলা কইলে দাদির দোয়া দূরত পইরা ফু দেয়া দিল। তারপর রাইতে যখন ঘুমাইছিলাম হঠাৎ কইরা পাশ বদলাইতে গিয়া বুঝলাম আমার লগে আরেকজন শুইয়া আছে, কিন্তু আমি তো একলা ঘুমাই। ডরে ডরে পাশে তাকাইয়া দেখি আমার বাপ কাফনের কাপড় পইরা শুইয়া রইছে, খালি মাটাটা বাইর কইরা, নাকে তুলা দেয়া। আমি এটা দেইখা চিল্লান দেওয়ার শক্তি হারাইয়া ফেললাম। ওইটা যে দৌড় দিমু আমার ঠ্যাং পাথরের মতো শক্ত হইয়া গেছে। ঠাস করে আমার মরা বাপ চোখ খুলে আমার দিকে তাকাইয়া কয়, শাকিল, তোরে তখন ডাকলাম, হলি না কেন আমার কথা? তোরে আমি নিতে আইছি বাপ, আমার একলা একলা ভাল লাগে না কবরে, চল আমার লাগে। এইটা হইন না আমি নিজেরা সামলে রাখতে পারি নাই, বেহুশ হয়ে গেলাম। যখন আমার হুশ আইলো তখন নাকি 2 দিন কেটে গেছে। আমার সামনে একটা ভাইয়া ছিল, বড় চুল, কালো হাত রঙের একটা তসবি, তার নাম ছিল ইমাম নাওফি। পরে দাদির কাছে শুনছিলাম আমারে নাকি কোথাও খুঁজে না পাইয়া দাদি নাওফি ভাইয়ের আনছিল তকবীর করার লাইগা। দাদি যেহেতু জানতো রাইতে আমার লগে কবরস্থানে কিছুটা হয়েছিল, তাই দাদি আন্দাজ করছে আমি খারাপ কিছুর পাল্লাই পড়েছি। নাফি ভাইয়া রুকাইয়া করার পর জানতে পারছে আমি আমার বাপের কবর অচেতন হইয়া পইরা রইছি 2 দিন ধইরা। সবারই নিয়ে গিয়ে আমার উদ্ধার করছে ওই কবর থেকে। পরে নাফি ভাইয়া নিজে আমার বাপের জানাজা পড়াইয়া ঠিকঠাক মতো দাফন করিতেছে। তারপর থেকে আর কিছু হয়নি। সব শুনে ফাতিহা বলল, তো কোথায় পাওয়া যাবে ইমাম নাওফিকে? শাকিল বলল, ম্যাডাম, আমি শুনছি উনি 4 বছর আগে কোনো কারণে এসব কাম সাইরা দিছে, এখন ছোটখাটো একটা কফির দোকান চালায়। ফাতিহা বলল, সেটা আমি তার সাথে কথা বলে বুঝবো, তুমি তার কফি শপের ঠিকানাটা দাও। শাকিল ঠিকানা দিয়ে চেয়ার থেকে উঠে যাচ্ছিল, ফাতিহা ডাক দিয়ে বলল, শোনো, এইসব চুরিচামারি করা ছেড়ে দাও। হালালের কুড়ে ঘরটাই একটা রাজপ্রাসাদ, আর হারামের রাজপ্রাসাদ অভিশপ্ত, তাই সৎ পথে চলার চেষ্টা করো। শাকিল চোখের পানি ছেড়ে বলল, এভাবে কেউ কোনোদিন কয় নাই ম্যাডাম, আমি কথা দিতে আসছি আমি আর কোনোদিন চুরি করুম না। ফাতিহা এগিয়ে শাকিলের কাঁধে হাত রেখে বলল, এই তো গুড বাই, তবে একটা জিনিস চুরি করতে পারো, তাতে তোমার কোনো শাস্তি হবে না। শাকিল চোখের পানি মুছে বলল, কি ম্যাডাম?
ফাতিহা বলল মানুষের হৃদয়। এদিকে নাওফি ক্যাফেতে কাস্টমার সামলাতে গিয়ে ভুলেই গিয়েছে স্কুলে সামারুনকে আনতে যেতে হবে। ক্যাফের আশেপাশে মানুষজন দাঁড়িয়ে কফি ফুঁকছিল, যার মধ্যে বেশিরভাগই ছিল কাপল। নাওফি মনে মনে বলল, ভালোবাসা হলো দুইটা বোকা মানুষের মনের মিলন। দুজনের মধ্যে যার আগে বুদ্ধি হয় সে স্বার্থপর বেইমান ধোঁকাবাজ উপাধি পায়। এর মাঝে সেখানে বাইকে করে ফাতিহা আসলো পুলিশের পোশাকে। নাওফি ফাতিহাকে পুলিশের পোশাকে দেখে একটু ঘাবড়ে গেল। না জানি সামরুনের বেয়াদবির জন্য তাকে ধরে নিতে এসেছে। ফাতিহা কাউন্টারের সামনে এসে সানগ্লাস খুলে বলল, আরে মিস্টার, আপনি তো ওই পিচ্চির জামাই সকালে দেখছিলাম যে। নাফি কাছামাছি হয়ে বলল, কি যে বলেন না ম্যাডাম, আপনি কি এখানে কোনো কাজে এসেছেন? ফাতিহা আশেপাশে তাকিয়ে বলল, হ্যাঁ কাজই বলতে পারো। আমি মিস্টার নাফি নামে একজনের কাছে এসেছি, উনি নিশ্চয়ই আপনার বস, তাকে কোথায় পাওয়া যাবে? নাফি বিড়বিড় করে বলল, ভাগ্য ভালো আমি নাফি এটা জানে না, মনে হয় আমাকে ধরে নিয়ে যেতে এসেছে সকালে সামরনের আচরণের জন্য। ও শিট, সামরনকে আনতে যাওয়ার কথা, আজকে আমার খবর আছে। ফাতিহা বলল, হ্যালো, বিড়বিড় করে কি বলছেন? আমি আপনাকে জিজ্ঞাসা করছি মিস্টার নাফিকে কোথায় পাবো? নাফি জিজ্ঞাসা করলো, ওনার কাছে আপনার কি কাজ জানতে পারি? ফাতিহা বলল, সেটা জানেন আপনার কাজ কি? আপনাকে যা জিজ্ঞাসা করেছি তা বলেন। নাফি বলল, নাফি বস আজকে আসেনি ক্যাফেতে, একটু অসুস্থ। ফাতিহা মন খারাপ করে বলল, খুব দরকার ছিল তাকে। আচ্ছা ঠিক আছে, ইমাম নাফিকে বলবেন সুস্থ হলে যেন থানায় এসে দেখা করে আমার সাথে। এই বলে ফাতিহা চলে গেল। নাফি হাঁপ ছেড়ে বাঁচলো, আল্লাহ বাঁচাইছে। ওই পাগলির জন্য কবে জানি আমার জেলের ভাত খাইতে হয়। এই বলে তাড়াতাড়ি ক্যাফে বন্ধ করে স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। কিছুক্ষণের মধ্যে স্কুলে পৌঁছে দেখলো অনেক আগে স্কুল ছুটি হয়ে গিয়েছে। আশেপাশে তাকিয়ে সামারুনকে খুঁজে নিল, কিন্তু কোথাও নেই। নাফি মোবাইল বের করে তার মাকে কল করলো, হ্যালো মা, সামারুন কি বাসে গিয়েছে? ওপাশ থেকে মা বলল, কই না তো, ও তো একা বাসায় আসে না কখনো, তুই তো দিয়ে যা সব সময়। নাফি ফোন কেটে চিন্তায় পড়ে গেল, ইমে কোথায় গেল একা একা। হন্তদন্ত হয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। স্কুলের দারোয়ানকে জিজ্ঞাসা করলো, সেও বলল দেখিনি। নাফির চেহারায় ঘেমে একাকার চিন্তায় খুঁজতে খুঁজতে স্কুলের দক্ষিণ পাশে চলে এলো নাফি। এই পাশে মূলত ঘন জঙ্গলে আবৃত, সচরাচর কেউ আসে না এখানে। সেখানে এসে নাফির চোখ গেল ছোট্ট পচা পানির নলার কাছে। সামরনের উল্টো দিকে ঘুরিয়ে কার সাথে যেন কথা বলছে। নাফি ধীরে ধীরে পেছনে গিয়ে সামরনের কাঁধে হাত রাখতেই সামরন চমকে গিয়ে পেছনে তাকিয়ে নাফিকে দেখে বলল, এই তোমার আসার সময় হয়েছে। নাফি বলল, তুই এখানে কি করিস একা একা, আর কার সাথে কথা বলছিলি? সামরন বলল, আর একটা কালো বিড়ালের পিছু করে এখানে এসেছি, এই তো বিড়ালটা, ওর সাথে কথা বলছিলাম। নাফি তাকিয়ে দেখলো সেখানে কোনো বিড়াল নেই। নাফি বলল, কোথায় বিড়াল? সামরন দেখলো সত্যি সেখানে বিড়ালটা নেই। আশেপাশে চোখ বোলাতেই দেখতে পেল বিড়ালটা হেঁটে হেঁটে জঙ্গলের গভীরে চলে যাচ্ছে। সামরন হাতের ইশারায় নাফিকে দেখালো, ওই তো বিড়াল। জানো, এমনভাবে ডাকছিল মনে হচ্ছিল অনেক কষ্টে আছে। মায়া হলো খুব ওর জন্য। ভাবছিলাম বাসা নিয়ে যাবো, কিন্তু তোমাকে দেখে চলে গেল। দেখেছ, তোমাকে বিড়ালও রিজেক্ট করে। আমি তোমার বহুতে রাজি হয়েছি, তোমার 14 গোষ্ঠীর ভাগ্য। নাফি ধমক দিয়ে বলল, চুপ কর মেরি মা, ওই বিড়াল সকালে আমি দেখেছি। শোন, আর কখন স্কুল ছুটির পর গেটের সামনে থেকে কোথাও যাবি না, তোরে না পেয়ে আমার তো জানি বের হয়ে যাচ্ছিল। এই বলে নাফি সামরনের হাত ধরে হাঁটতে লাগলো। নাফি এবার পিছনে তাকিয়ে বিড়ালটার দিকে অদ্ভুতভাবে দেখলো, আর একটু চিন্তিত হয়ে চোখের মণিগুলো ছোট করে ফেললো। নাফি কিছুটা আন্দাজ করতে পারছে। সামরন বলল, আমার দোষ কি, তুমি তো আসতে দেরি করছো। নাফি বলল, কাস্টমারের চাপে ভুলে গিয়েছিলাম, সরি। আর তোর জন্য আজকে অল্পের জন্য বেঁচে গেছি। সকালে যে মহিলার সাথে বাজে আচরণ করছোস, জানিস ওই মহিলা একজন পুলিশ অফিসার। ক্যাফেতে আসছিল নাফির খোঁজে। ভাগ্য ভালো আমি নাফিরা জানে না, আমি তো ভুং ভাং বলে ভাগিয়ে দিয়েছি। বলছি নাফি আমার বস, আজকে আসেনি। সাউন্ড বলল, তুমি এত ভয় পাও কেন? সে পুলিশ হলে হয়েছে কি? সে কি আমাকে চিনে? আমি কে? নাফি ভ্রুকুচকে বলল, তোকে কিভাবে চিনবে? আমাকেই তো চিনে না। সামরন বলল, তাহলে আমিও বাচ্চা গেছি। এরপর থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে যাচাই করে নিও বাইক কি পুলিশের নাকি আমজনতার। নাফি সামরনের মাথায় টাপলি মেরে বলল, তার মানে তুই চাস আমি আবার অ্যাক্সিডেন্ট করি? আই হেইট ইওর চিন্তা ভাবনা। সামরন আর কিছু না বলে নাফির হাত শক্ত করে চেপে ধরে হাঁটতে লাগলো। পেছন থেকে আমরা দেখতে পাই সামরনের ঘাড়ে বিড়ালের নখের আঁচড়। ফাতিহা থানায় বসে নিজের কাজ করছে। কেন যেন আজকে খুব ক্লান্ত লাগছে, চোখ নিভু নিভু হয়ে আসছে। ফাতিহা হাতের উল্টো পিঠে থাকা ঘড়িটা সোজা করে দেখল রাত 9:06। চেয়ার থেকে উঠে নিজে একটা চা বানিয়ে সেটা চুমুক দিতে দিতে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। থানায় জানালার ওপাশে একটা বড় জলাশয়। চাঁদের আলো জলাশয়ের পানিতে পড়ার কারণে অদ্ভুত এক মরীচিকা সৃষ্টি হয়েছে। হঠাৎ ফাতিহার নজর গেল জলাশয়ের ওপারে কেউ একজন দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে আবছা আবছা বোঝা যাচ্ছে কোনো চার পেয়েও কোনো প্রাণী। ফাতিহা ভাবল, হয়তো কৃষকদের কোনো গরু বা ছাগল পথ ভুলে এখানে চলে এসেছে। তেমন গুরুত্ব না দিয়ে ফাতিহা এসে নিজের চেয়ারে বসল। হঠাৎ ওই জানালার কাছ থেকে একটা শব্দ আসতে লাগলো। মনে হচ্ছে কোনো গৃহপালিত পশু ঘাস খাচ্ছে। খাওয়ার সময় নাকে আটকে গেলে গরু বা ছাগল যেমন শব্দ করে তেমন কিছু। ফাতিহা একটু অবাক হলো, এত রাতে এখানে গরু আসবে কোথা থেকে?
চেয়ার থেকে উঠে পিস্তলটা লোড করে নিল। তারপর আস্তে আস্তে জানালার পাশে গিয়ে দেখল সত্যি সত্যি একটা সাদা রঙের গরু গাছ পেঁচিয়ে থাকা লতাপাতা টেনে টুনে খাচ্ছে। ফাতিহার মনে খটকা লাগলো। এই ভেবেছে চাকরির বয়সে এখানে কোনো গরু তো দূর, মানুষও আসতে দেখিনি, কারণ এই এরিয়া সম্পূর্ণ কাঁটাতারে বেড়া দেয়া। যদি আসতে হয় তাহলে এই বিশাল জলাশয়ে পাড়ি দিয়ে আসতে হবে। ফাতিহা সব ভাবছিল তখন একটা লোকের কণ্ঠ শোনা গেল, ধলাই তুই এখানে? আর আমি তোকে কতদিন খুঁজতেছি। ফাতিহা দেখল কোমরে গামছা বাঁধা সাদা লুঙ্গি পরিত খালি গায়ে এক লোক ওই গরুটাকে ধলাই বলে সম্বোধন করছিল। ফাতিহা জানালা দিয়ে ডাক দিল, এই আপনি এখানে এলেন কিভাবে এত রাতে? ওই লোকটা এবং গরুটা একসাথে ফারিয়ার দিকে তাকালো। লোকটা করুণ স্বরে বলল, আমি তো এখানে আসিনি, আমাকে পাঠানো হয়েছে। ফাতিহা ধমকতে বলল, কে পাঠিয়েছে? সামনে এসে কথা বলেন। লোকটা একটা অদ্ভুত হাসি দিয়ে গরুর রশি ধরে বলল, সামনে আসলে সহ্য করতে পারবেন তো? এই বলে গরুর রশি ধরে দুজন একসাথে এগিয়ে এলো জানালার দিকে। ফাতিহা এবার স্পষ্ট দেখতে পেল লোকটা এবং গরুটা কারোই চোখের জায়গায় চোখ নেই, কালো গর্ত হয়ে আছে, চেহারা ভয়ানক রকম বিদঘুটে। ফাতিহা ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠল এবং লোটকার পিস্তল তাক করে ঠাস ঠাস করে দুটো গুলি চালালো লোকটাকে লক্ষ্য করে, কিন্তু মনে হলো যেন হাওয়ায় গুলি চালিয়েছে। গুলির শব্দ শুনে শঙ্করবাবু সহ আরো দুজন কনস্টেবল দৌড়ে এলো ফাতিহার কক্ষে। তারা এসে দেখলো ফাতিহা ভয়ার্ত চোখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে পিস্তল তাক করে। শঙ্করবাবু ঘাবড়ে গিয়ে বলল, ম্যাডাম কি হয়েছে? কে ওখানে? ফাতিহা চমকে গিয়ে পেছনে থেকে কনস্টেবলদের দেখে বলল, ছিল কেউ এখানে একটু আগে, কিন্তু এখন নেই। শঙ্করবাবু দুজন কনস্টেবলকে অর্ডার করলো, তাড়াতাড়ি থানার পেছনের দিকে যাও, সবাইকে অ্যালার্ট করো, তারা যেন বের না হতে পারে। কনস্টেবল চলে গেল। ফাতিহা ধীরে ধীরে হেঁটে এসে পিস্তলটা টেবিলে রেখে চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে বলল, তাদের পাওয়া যাবে না শঙ্কর সাহেব, তার অদৃশ্য মেহমান বিনা দাওয়াতে চলে এসেছে। শঙ্করবাবু অদ্ভুত কণ্ঠে বলল, চলে এসেছে নাকি নিয়ে এসেছেন? ফাতিহা চোখ খুলে শঙ্করবাবুর দিকে আর চোখে তাকিয়ে বলল, হয়তো নিয়ে এসেছি, তাই ফেরত পাঠানোর দায়িত্ব আমার। এর মাঝে ফাতিহার ওয়াকিটকি বেজে উঠল, ম্যাডাম 4 নম্বর কলোনির শেষ মাথায় একটা মার্ডার হয়েছে, লাশের শরীর থেকে তার চোখ উপড়ে ফেলা হয়েছে, আপনারা এখনই আসতে হবে এখানে। এদিকে নাওফি ক্যাফে বন্ধ করে রাস্তার এপাশ ওপাশ তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। কাউকে দেখতে না পেয়ে হাতের আঙুলে চাবির রিংটা ঘোরাতে ঘোরাতে হাঁটা দিল বাসার দিকে। তখনই হঠাৎ মনে হলো পেছনে কেউ আছে বা কেউ নজর রাখছে। নাফির সাথে সাথে পেছনে তাকিয়ে চোখ ঘুরিয়ে দেখলো কিছু একটা দেখতে না পেয়ে একটু খটকানি আবার হাঁটা দিল। একটু সামনে যেতেই করুণ স্বরে বিড়ালের ডাক ভেসে এলো। নাফি থমকে দাঁড়িয়ে গেল, বুঝতে পারলো কিছু একটা হচ্ছে এখানে। তাই নাফি তাড়াতাড়ি করে আয়তুল কুরসি পরে নিজের শরীর বন্ধ করে নিল। এরপর উচ্চস্বরে বলল, আমার সাথে হাইড অ্যান্ড সিক না খেলে সামনে আয়। এটা বলতে পাশে একটা গাছের পাতাগুলো ঝুরঝুর করে নড়ে উঠল। নাফি গাছের দিকে এগিয়ে গিয়ে উপরে তাকিয়ে দেখলো একটা কাঠবিড়ালি জড়সড় হয়ে বসে আছে ডালে। হঠাৎ পেছন থেকে মোটা বিড়ালের কণ্ঠে ম্যাও ডাক দিল। নাফি টের পেল পেছনে এসে কেউ দাঁড়িয়েছে। তাই কিছু না ভেবেই হাত চালিয়ে দিল পেছন দিকে। ঠাস করে লাগলো কারোর গালে। হকচকিয়ে দেখলে এটা তো সামারুন। গালে হাত দিয়ে মুখ দিয়ে ফুসফুস করে রাগে। নাফি বলল, তুই এখানে কি করছিস সেই সময়? সামরুন চিৎকার করে বলে, হনুমানের বাচ্চা, তুই আমারে থাপ্পড় মারলি কেন? নাফি বলে, এইভাবে ভূতের মতো নিঃশব্দে পেছনে এলে দাঁড়ালে থাপ্পড় দিব না তো কি আদর করবো তোকে? আর একটু হলে তো মন্ত্র পয়রা তোরে ভ্যানিশ করে দিতাম। তোর আর কত বলবো রাইতে বের না হইতে? সামারুন এখনো গালে হাত দিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, সাদে বাইর হই নাই আমি, মায়ের বুকের ব্যথা বেড়েছে, ঔষধ শেষ, তোমাকে কতবার কল করছি, কল ধরনি। নাফি পকেট থেকে ফোনটা বের করে দেখলো সত্যি অনেকগুলো কল এসেছিল, কিন্তু ফোন সাইলেন্ট থাকার কারণে শুনতে পাইনি। নাফি বা সামারুনের হাত ধরে বলল, সরি সামু, জোরে লেগেছে। সামারুন হাত ছিটকা দিয়ে টান দিয়ে ছাড়িয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, আমি এখন থানায় যাব, তোমার নামে মামলা দিব। নাফি পেছন পেছন দৌড়ে গিয়ে সামারুনের সাথে হাঁটতে হাঁটতে বলল, কি এটা থাপ্পড়ের জন্য মামলা দিয়ে দিবি? তাহলে দাঁড়া, আরো কয়েকটা দেই, একটা থাপ্পড় দিয়ে জেলে গেলে পোষাবে না। সামারুন থেমে গেল আর রাগি চোখে তাকে বলল, হ্যাঁ মারবাই তো, আমি তো ইতিম, আমারে মায়েরা ফেললো তো কেউ খোঁজ নিতে আসবে না। এই বলে ভ্যা করে কান্না করে দিল। নাফি অসহায়ের মতো সামারুনের গালে হাত রেখে বলল, এই সামু, আমি তো মজা করছি, এভাবে কাঁদিস না, তোর কান্না আমার বুকে তীরের মতো বেঁধে। সামু, সরি বললাম তো। সামারুন কাঁদতে কাঁদতে পায়ে গিয়ে দিল। নাফি ভুরু কুচকে বলল, তুই চাস আমি তোর পা ধরে মাপ চাই? সামারুন আরো জোরে কান্না করতে লাগলো। নাফি কোনো উপায় না পেয়ে সামারুনের পা ধরে বলল, হে মহিষী নারী, এ অধমের ভুল ক্ষমা করিয়ে একটু যদি হাসিতেন তাহলে স্বস্তি নিতে পারি। সামারুন এবার হেসেতে বলল, ঠিক আছে ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। নাফি বিড়বিড় করে বলল, পুরুষ মানুষ তার পছন্দের নারীর কাছেই নিজের আত্মসম্মানের 12টা বাজায়, ভাগ্য ভালো কেউ দেখেনি। সামারুন বলল, আচ্ছা জামাই বলো তো, লাভ ম্যারেজ বেশি ফায়দা নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? নাফি ধমক দিয়ে বলল, যা, আবার শুরু হয়েছে তোর বিয়ে নিয়ে গবেষণা, আমার ভাল লাগেনি এইসব নিয়ে কথা বলতে। সামারুন নখরা করে বলল, প্লিজ বলো না। নাফি বিরক্ত হয়ে বলল, অ্যারেঞ্জ ম্যারেজওয়ালা বইয়ের রুটি বেশি ফোলে আর লাভ ম্যারেজওয়ালা বইয়ের মুখ বেশি ফোলে। সামারুন মুখ বাঁকিয়ে বলল, এই দিক দিয়ে তুমি ভাগ্যবান, আমার রুটি তো ফোলেই, মাঝে মাঝে ভাতও ফোলে। নাফি এসে বলল, আরেকটা শোন, অ্যারেঞ্জ ম্যারেজের সঙ্গে হলো বিক্রিত মাল ফেরত হয় না,
আর লাভ ম্যারেজের সংজ্ঞা হলো আগে ব্যবহার করুন, তারপর ক্রয় করুন। সামরুন হালকা এসে বলল, এই কথার অর্থ যেদিন আমি বুঝে যাব সেদিন বুঝবা আমি বড় হয়ে গেছি। এই বলে দুজনে হাসতে হাসতে হাঁটতে লাগলো। তখনই হঠাৎ নাফি খেয়াল করলো সামরুনের ঘাড়ে দুটা নখের আঁচড়ের মতো কিছু। নাফি সেখানে হাত দিয়ে জিজ্ঞাসা করলো, এটা কিভাবে হলো? সামরুন আউচ করে উঠে বলল, জানি না, স্কুল থেকে আসার পর থেকেই এখানে জ্বালা হচ্ছিল। মায়ের ওষুধের টেনশনে দেখার সময় পাইনি। নাফি মোবাইলের ফ্ল্যাশ জ্বালে ভালো করে দেখে বুঝতে পারলো এটা বিড়ালের নখের আঁচড়। নাফি জিজ্ঞাসা করলো, বিকালে ওই বিড়ালটা কি তোর শরীরে টাচ করেছিল? সামরুন বলল, কই না তো, আমি শুধু মাথায় হাত বুলিয়ে দিলাম আর গলার দিকে একটু চুলকে দিলাম। জানো, ওর গলায় একটা দাগ ছিল, মনে হচ্ছিল ওর মাথা শরীর থেকে আলাদা। নাফি কিছু একটা ভেবে সামরুনের হাত ধরে তাড়াতাড়ি হাঁটা দিল। দোকান থেকে মায়ের ওষুধ কিনে সোজা বাসার দিকে রওনা হলো। সামরুন বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে বলবা তো, এত তাড়াহুড়া করছো কেন, পড়ে যাবো তো, আস্তে হাঁটো। এদিকে ফাতিহা পৌঁছে গিয়েছে মাদারের স্পটে। লোকজনের ভিড় ঠেলে ফাতিহা লাশের কাছে পৌঁছে দেখল সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে। অ্যাম্বুলেন্সের একজন কর্মীকে বলা হলো লাশের উপর থেকে কাপড় সরান। ম্যাডাম, দেখার পর আপনারা নিয়ে যেতে পারেন পোস্টমর্টমের জন্য। লাশের উপর থেকে কাপড় সরাতেই ফাতিহার চোখ বড় বড় হয়ে গেল, পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেল, ভয় শরীর কাটা দিয়ে উঠল। এটা সেই লোক যাকে থানায় দেখেছিল ফাতিহা জানালা দিয়ে। লাশের চোখের জায়গায় বড় বড় দুইটা গর্ত, যেমনটাই লোকটারও ছিল। ফাতিহা নাকি রুমাল চেপে পিছিয়ে গেল। একজন কনস্টেবল এসে বলল, ম্যাডাম আপনি ঠিক আছেন তো? ফাতিহা কোনোরকম নিজেকে সামলে নিয়ে বলল, কখন হয়েছে মার্ডার? কনস্টেবল বলল, এই বিকেল নাগাদ হয়েছে। আশেপাশে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি লোকটা ভালো ছিল না, লুকিয়ে মহিলাদের গোসলের ভিডিও করে ব্ল্যাকমেইল করত। যতটুকু বুঝলাম এটা একটা প্রতিশোধমূলক হত্যাকাণ্ড। ফাতিহা বলল, সে কাজ কি করত? কনস্টেবল বলল, তেমন কিছু করতো না, তার একটা সাদা রঙের গাবি ছিল, ওইটা থেকে যা আয় হতো তা দিয়ে চলত, আর আপনজন বলতে কেউ নেই। ফাতিহা সব শুনে লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়ে বলল, তারপরে এসে বাইকের ওপর বসে মিলাতে লাগলো, সাদা গাভী, এই লোকটা, মৃত্যুর পর আমি কেন দেখলাম, কি হচ্ছে এসব আমার সাথে? এমন সময় একটা 10 থেকে 12 বছরের ছেলে এসে ফাতিহার সামনে দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে তাকাচ্ছে। ফাতিহা শান্ত গলায় জিজ্ঞাসা করলো, কিছু বলবে? ছেলেটা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। ফাতিহা বলল, কি বলবে বলো? ছেলেটা মুখে কিছু না বলে হাতের ইশারায় ফাতিহাকে তার পিছু নিতে বলল। ছেলেটা হাঁটা শুরু করলো কলোনির সরু সরু রাস্তা দিয়ে। ফাতিহা একটু অবাক হলেও কোমরের পিস্তলটা হাতে নিয়ে ছেলেটার পিছু নিল। যেতে একটা গোয়ালের ঘরের সামনে গিয়ে থামলো ছেলেটা। গোবরের গন্ধে ফাতিহার নাক কপাল উঠে যাচ্ছে। ফাতিহা নাক চেপে ধরে বলল, কি এখানে? আমাকে এখানে নিয়ে আসলে কেন? ছেলেটা আঙুল তুলে গোয়াল ঘরের ভেতর দেখিয়ে মোটা কণ্ঠে বলে উঠল, এখানে একটা তাবিজ আছে। ফাতিহা চমকে গেল, কারণ তার কণ্ঠ একদম প্রাপ্তবয়স্ক পুরুষের মতো। ফাতিহা তার দিকে পিস্তল তাক করে বলল, কে তুমি, আর কিসের তাবিজের কথা বলছো? ছেলেটা অদ্ভুত একটা হাসি দিয়ে এক ঝটকায় ফাতিহার সামনে চলে আসলো। ভয়বে ফাতিহার হাত থেকে পিস্তলটা পড়ে গেল এবং পিছনে গিয়ে পড়ল নিচে। ছেলেটা আবার সেই মোটা কণ্ঠে বলল, তোমাকে সুযোগ দিয়েছিলাম তাবিজটা ফেরত দেওয়ার, কিন্তু তুমি সেটা করোনি, তাই এখন বাকি 3টা তাবিজও তোমাকেই খুঁজে বের করতে হবে। এই বলে ফাতিহার চোখের সামনে থেকে ছেলেটা হাওয়ায় মিলিয়ে গেল। ফাতিহা ভয় ভয়ে উঠে তাড়াতাড়ি পিস্তলটা খুঁজে হাতে নিয়ে আশেপাশে ভালো করে দেখল। কেউ নেই সেখানে, সম্পূর্ণ নিস্তব্ধতায় ঘেরা। হঠাৎ গোয়াল ঘরের ভেতর থেকে সে গরুর ঘাস খাওয়ার শব্দ। ফাতিহার মনে পড়ল কনস্টেবল বলেছিল লোকের একটা সাদা গাভী আছে। মনে সাহস সঞ্চার করে ফাতিহা গোয়ালে ঘরে ঢুকে দেখল সত্যি সত্যি একটা সাদা রঙের গাভী গামলা থেকে ঘাস খাচ্ছে। ফাতিহা তার টর্চ বের করে গাভীর কাছে গেল। সে এক মনে নিজের খাবার খাচ্ছে। আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করলো আরেকটা তাবিজ। ছেলেটা বলছিল এখানে আরেকটা তাবিজ আছে। খুঁজতে খুঁজতে হঠাৎ চোখ গেল গাভীর শিঙের দিকে। সুতোতে কিছু একটা বাধা আছে। ফাতিহা ধীরে ধীরে এগিয়ে গেল। ফাতিহাকে দেখে গাভীটা রাগান্বিত হয়ে ফুসফুস করতে লাগলো। সে তো নিষেধ করছে ফাতিহাকে সামনে যেতে, তবুও ফাতিহা সাহস করে সামনে যেতেই শিং দিয়ে জোরে এক গোতা দিল। ভাগ্যক্রমে ফাতিহা নিজেকে সরিয়ে নিল লাগার আগেই। ফাতিহা খেয়াল করলো গাভীর চোখগুলো হঠাৎ সম্পূর্ণ লাল আগুনের মতো হয়ে যাচ্ছে। সে তার বাঁধন খুলে ফেলার জন্য টানা হিচড়া করা শুরু করলো। হঠাৎ ফাতিহার ফোনে রিংটন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো অচেনা নাম্বার। তাই প্রথমে কেটে দিল। কল কেটে রাগে ফুসফুস করতে থাকা গাভীর দিকে গেল। এর মাঝে আবার কল এলো ওই নাম্বার থেকে। ফাতিহা বিরক্ত হয়ে কল উঠে বলল, কে? উপাস থেকে বলল, আমি ইমাম নাফি। আপনার কাছে কি ওই তাবিজটা এখনো আছে? নাফি তাড়াহুড়া করে সামরুনকে নিয়ে বাসায় আসলো। সামরুনকে বলল, ঘাড়ে হাত দিবি না, মাথায় হিজাব বেঁধে নে, একটা চুলও যেন বাইরে না থাকে, তারপর গিয়ে নামাজের ঘরে অপেক্ষা কর, আমি মাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসছি। সামরুন বলল, হয়েছে কি সেটা তো বলবা, তুমি এমন রিয়াক্ট করছো মনে হচ্ছে আমার ঘাড়ে ভূত চেপে বসেছে। নাফি ধামাকতে বললে, এত বেশি কথা বলিস না, তোকে যেটা বলছি সেটা কর, নামাজের ঘর থেকে বের হইবি না আমি আসার আগ পর্যন্ত, তাড়াতাড়ি যা। এই বলে নাফি ওষুধ নিয়ে চলে গেল মায়ের ঘরে।
সামারুন বিড়বিড় করে বলল, ঘাড় ফাঁকা পেলে ভূত চড়বেই ঘাড়ে। নিজে তো ঘাড়ে চড়বেই না, ভূতকেও চড়তে দেবে না, হাঁটবেও না, রাস্তাও ছাড়বে না। এই বলে মুখ বাঁকিয়ে হিজাব মাথায় পড়তে পড়তে নামাজের ঘরে চলে গেল সামারুন। নাফি মাকে ওষুধ খাইয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা মা, বিকাল থেকে কোনো অদ্ভুত কিছু লক্ষ্য করেছে বাসায়? নাফির মা কাশতে কাশতে ভাঙা গলায় বলল, কই না তো, তবে বিকাল থেকে অনেকবার বিড়ালের ডাক শুনছি। কোথা থেকে ডাকছে সেটা বুঝতে পারছি না। একবার মনে হয় ঘরের ভেতরে ডাকছে, আবার মনে হয় বাইরে ডাকছে, আবার মনে হয় যে আমার পাশেই ডাকছে। নাফি বলল, সামারুন স্কুল থেকে আসার পরপরই কি এটা হয়েছে, তাই না? মা অবাক হয়ে বলল, হ্যাঁ, সামারুন বাসা আসার পরই শুরু হয়েছে। কি হয়েছে আমাকে বলবি? নাফি বলল, কিছু না মা, তুমি মাত্র ওষুধ খেয়েছ, ঘুমিয়ে পড়ো। এই বলে নাফি নিজের রুমে চলে গেল। আলমারি থেকে ছোট্ট একটা কাঠের বাক্স নামালো। দেখে বোঝা যাচ্ছে বাক্সটা বেশ পুরনো, অনেকদিন যাবৎ অযত্নে পড়ে থাকায় ধুলো ময়লা জমে গেছে। নাফি একটা গামছা নিয়ে বাক্সটা ভালোভাবে পরিষ্কার করে নিল। এরপর বিসমিল্লাহ বলে বাক্সের ঢাকনাটা খুলল। আমরা দেখতে পাই বাক্সের ভেতর নাফির সেই কালো রঙের তসবি এবং পিতলের পাত্র, সাথে কিছু শুকনো হাড়গোড়, একটা পুটলিতে ধুলো জাতীয় কিছু বাঁধা। নাফি হাতে তাসবিটা নিয়ে ধুলো জাতীয় পুটলিটা অন্য হাতে রুমে ধরে বের হয়ে সজোরে নামাজের রুমে চলে গেল। গিয়ে দেখল সামারুন সেজদায় পড়ে আছে। নাফি হালকা কাশি দিয়ে অন্য পাশে গিয়ে বসে চোখ বন্ধ করে তাসবির দানা গুনতে গুনতে কিছু পড়তে লাগলো। নাফি তার ভীষণে দেখতে পেল সামারুন সেজদা থেকে উঠতে পারছে না। তার ঘালে কালো একটা ভয়ানক বিড়াল চেপে বসে আছে আর নখ দিয়ে আঁচড় কাটছে। নাফি ধাপ করে নিজের চোখ খুলে দেখল সামারুন এখনো সেজদায়। তাড়াতাড়ি গিয়ে সামারুনকে এক টানে সেজদা থেকে তুলে ফেলল। সামারুন জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো, হাঁপাতে হাঁপাতে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। নাফি তাড়াতাড়ি গিয়ে গ্লাসে করে পানি এনে দিয়ে বলল, কিচ্ছু হয়নি, শান্ত হ তুই, আমি আছি এখানে, পানি খেয়ে শান্ত হয়ে বস। সামারুন এক চুমুকে গ্লাসের সবটুকু পানি ঠকঠক করে গিলে নিয়ে ক্লান্ত হয়ে বসে পড়ল। নাফি সামারুনের হাত চেপে ধরে বলল, কি হয়েছিল? সামারুন নিজেকে শান্ত করে ধীর গলায় বলল, তোমার আসতে দেরি দেখে আমি 2 রাকাত নামাজ পড়ার সিদ্ধান্ত নিলাম। সে অনুযায়ী নামাজে দাঁড়িয়ে গেলাম, কিন্তু আমার মনে হলো আমার সাথে তাল মিলে একটা ভারী কণ্ঠ আল্লাহু আকবার বলল। একটু ঘাবড়ে গেলেও আমি নামাজ ছাড়লাম না। যখন শেষদায় গেলাম তখন খুব চিকন একটা শব্দে বিড়ালের ডাক ভেসে আসলো। আমি কিছু বুঝোটার আগেই আমার পিঠের উপর লাফ দিয়ে বিড়ালের মতো কিছু একটা উঠে বসলো। ওটা আমার ঘাড়ে চেপে বসে নখ দিয়ে আঁচড় দিচ্ছিল। আমি সেজদা থেকে উঠবো তো দূরে, একটু নড়বারও শক্তি পাচ্ছিলাম না। তুমি এসেছো সেটা আমি অনুভব করেছি, কিন্তু তোমাকে ডাক দেওয়ার জন্য মুখ খুলতে পারছিলাম না। এই বলে সামারুন ভয় কাঁদতে লাগলো। নাফি সান্ত্বনা দিয়ে বলল, আমি থাকতে তোর কিচ্ছু হবে না সামু, আমাকে দেখতে দে বিষয়টা। কার এত বড় সাহস? সামারুনকে জায়নামাজের উপর শুইয়ে দেওয়া হলো উপর করে। এরপর কালো একটা চাদর দিয়ে চেহারা বাদে সম্পূর্ণ শরীর ঢেকে দেওয়া হলো। নাফি বলল, চোখ বন্ধ করে রাখ সামু, যাই কিছু হয়ে যাক চোখ খুলবি না। তোকে আমি সেখানে পাঠাবো যেখান থেকে এটা শুরু হয়েছে। সামারুন নাফির হাত ধরে বলল, যদি আমি ফিরে না আসি? আর নাফি বলল, ফিরে আসতে হবেই তোকে, শুধু চোখ খুলিস না এই সময়টাতে, বাকিটা আমি দেখছি। তুই সেখানে আমার কণ্ঠ শুনতে পাইবি, আমি তোকে যেভাবে বলবো ঠিক সেভাবেই করবি। সামারুন হালকা এসে বলল, আই ট্রাস্ট ইউ জামাই। এই বলে চোখ বন্ধ করে ফেলল। নাফি একটু চিন্তিত চেহারায় নিজের কাজ শুরু করলো। পুটলি থেকে ধুলো জাতীয় পদার্থ বের করে সামারুনের ঘাড়ে আঁচড় দেওয়ার স্থানে লাগিয়ে দিল। সাথে সাথে সেখান থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। নাফি বিড়বিড় করে কিছু একটা পড়তে লাগলো। নাফির কানে ভেসে আসছে অজস্র বিড়ালের আত্মচিৎকার। মনে হচ্ছে যেন এই বুঝি তারা নাফিকে চিড়ে খাবে। নাফি তার দোয়া পড়ার গতি বাড়িয়ে দিল। হাতের তাবিজটার দানাগুলো টং টং করে একটার সাথে আরেকটা বাড়ি মারতে লাগলো। এক পর্যায়ে সামারুনের ঘাড়ের আঁচড় থেকে কালো ধোঁয়া বের হওয়া বন্ধ হয়ে গেল। নাফি সাথে সাথে সামারুনের হিজাবের মধ্যে হাত দিয়ে মাথা থেকে একটা চুল টান দিয়ে ছিঁড়ে নিল। এরপর পাশে রেখে একটা পরিষ্কার পানির পাত্রে চুলটা ছেড়ে দিল। পানিটা ধীরে ধীরে আয়নার মতো হতে লাগলো। নাফি দোয়া পড়া বন্ধ করে চোখ এগিয়ে নিয়ে গেল পানির পাত্রের দিকে। পানির মাঝে একটা দৃশ্য ভেসে উঠল। দেখা গেল সামারুন আলোর অবয়বের ন্যায় হাঁটছে। আশেপাশে ঘন কালো ঝোপঝাড়। নাফি ডাক দিল, সামু, তোর ডান দিকে একটা সরু রাস্তা দেখা যাচ্ছে, ওইদিকে যা। সামারুন নাফির কথা অনুযায়ী সরু রাস্তা ধরে হাঁটতে লাগলো। একটু সামনে যেতেই নাফি বলে উঠল, এখানে থেমে যা। তো 2 কদম দূরে একটা সদ্য দাফন করা কবর দেখা যাচ্ছে, ওই কবর থেকে এক মুষ্টি মাটি নে। সামারুন একটু ঝুঁকে হাতের মুঠোয় মাটি নিল, কিন্তু হাত আটকে গেল কবরে। সামারুন তার পুরো শক্তি দিয়ে টান দিচ্ছে, কিন্তু কিছুতেই কবর থেকে হাত তুলতে পারছে না। এই দেখে নাফি বলল, সামু, মাটি ফেলে দে হাত থেকে জলদি। সামারুন মাটি ফেলে দিতেই আপনা আপনি হাত উঠে এলো কবর থেকে। নাফি বলল, নিশ্চয়ই সে আশেপাশে আছে, একটু চোখ বুলিয়ে দেখ চারপাশে কিছু দেখতে পাস কিনা। সামারুন আশেপাশে চোখ ঘোরাতে লাগলো। নাফি একটু হেসে বলল, পেয়েছি মহাশয়কে। সামু, ওই আমি বলার সাথে সাথে তুই তোর জায়গা থেকে সরে যাবি। এই বলে নাফি উচ্চস্বরে বলল, হাইড অ্যান্ড সিক অনেক হয়েছে, এবার বেরিয়ে আয়। সামারুন, এখান সরে যা।
সামরুন সাথে সাথে লাফ দিয়ে সরে যেতে কবর ভেদ করে একটা কালো বিড়াল বের হলো। বিড়ালটার গলায় একটা তাবিজ ঝুলানো, আর তার চোখ গাছের পাতার মতো সবুজ। জিব্বা যখন বের করলো তখন দেখা গেল রক্ত লাল। নাফি আস্তে আস্তে বলল, সামু, সে তোকে দেখতে পাবে না, তুই বিড়ালের পিছনে দেখ সে কোথায় যায়। আজকে তার গলা থেকে তাবিজ হারাবে, আমাকে দেখতে হবে তাবিজটা এখন কোথায়। বিড়ালটা পা পিছিয়ে পিছিয়ে হাঁটতে শুরু করলো। সামরুন নিঃশব্দে তার পিছু নিল। নাফি পরিষ্কার পানির পাত্রে সবকিছু স্পষ্ট দেখছে। বিড়ালটা কিছুক্ষণ হাঁটার পর একটা জায়গায় গিয়ে থামলো। তারপর কিছু অদ্ভুত অঙ্গিভঙ্গি করে মাটিতে পা দিয়ে আঁচড় কাটতে লাগলো। নাফি ভ্রুকুচকে বলল, সে কি কাউকে ডাকছে? এর মাঝে নাফি উপলব্ধি করল এখানে বিড়ালটা একা নয়, আরেকজন আছে যাকে সে মাটিতে আঁচড় কেটে ডাকছে। নাফি বলল, সামু দেখতো, আর কেউ আছে নাকি আশেপাশে? সামারুন চোখ ঘুরিয়ে বামে তাকালো, কাউকে দেখা গেল না। ডানে তাকাতেই দেখা গেল একটা সাদা রঙের গরু দাঁড়িয়ে আছে, গরু শিংয়ের সাথে আরেকটা তাবিজ বাঁধা। নাফি হয়রান হয়ে গেল আর একটা তাবিজ দেখে। নাফি বলল, সামু, তুই বিড়ালের চোখে চোখ রাখ। সামারুন নাফির কথা অনুযায়ী বিড়ালের সবুজ রঙের চোখের দিকে তাকালো। বিড়ালটা কিছু একটা বুঝতে পেরে সাথে সাথে সেখান থেকে দৌড় দিল। নাফি চিৎকার করে বলল, সামু, ওর পিছনে, চোখের আড়াল যাতে না হয়। সামারুন ছুট দিল বিড়ালের পেছন পেছন। ঘন ঝোপঝাড় ভেদ করে বিড়ালটা প্রাণপণে দৌড়াচ্ছে, যেন সে সামারুনের থেকে পিছু ছাড়াতে যাচ্ছে। সামারুন কিছুতেই তাকে চোখের আড়াল হতে দিচ্ছে না। এক পর্যায়ে রাস্তায় চলে আসলো দৌড়ে। রাস্তায় উঠতেই অপর পাশ থেকে আসা একটা চলন্ত বাইকের সাথে বিড়ালটা বাড়ি খেয়ে এক সাইডে পড়ে গেল। বাইকওয়ালা গিয়ে পড়ল সামনে একটা খাদে। নাফি বলল, সামু, তুই বিড়ালের কাছে অপেক্ষা কর, নিশ্চয়ই বাইকওয়ালা এখানে আসবে, আর তার কাছে এখন ওই তাবিজ আছে। সত্যি কিছুক্ষণ পর বাইকওয়ালা এগিয়ে আসলো। তাকে দেখে নাফি শকড হয়ে গেল। আরে, এটা তুই লেডি ইন্সপেক্টর, তার মানে সে এই জন্য ইমাম নাফিকে খুঁজছিল। নাফি দেখলো সে একটা বিড়ালকে নাড়াচাড়া করে পরীক্ষা করলো মরে গেছে কিনা। তারপর বিড়ালের গলা থেকে তাবিজটা টান দিয়ে পকেটে রেখে দিল। নাফি বলল, সামু, আমাদের কাজ হয়ে গিয়েছে, এবার ফিরে আয়। সামরুন চোখ খুলছিল না। নাফি একটু ভীত হয়ে সামরুনের কপালে হাত রেখে বলল, সামু, ফিরে আয়, এবার আমাদের কাজ শেষ। সামরুন কোনো সারা শব্দ করছে না দেখে নাফি তাড়াতাড়ি করে পানি আনতে গেল। সামরুন এক চোখ খুলে তাকিয়ে দেখলো নাফি কি করছে। নাফি পানি না আসার আগে আবার টুং করে চোখ বন্ধ করে ফেলল। নাফি একটা দোয়া পরে গ্লাসের পানিতে ফু দিয়ে তাড়াতাড়ি করে সামরুনের মুখে ছিটিয়ে দিল। সামরুন এবার চোখ খুলে 32 পাটি দাঁত বের করে বলল, সাদা পানি, আমি ভাবছি শরবত ছিটাবি মুখে। নাফি রাগ করে বলল, তার মানে তুই ইচ্ছে করে এমন করেছিস? তোর আক্কেল জ্ঞান কবে হবে শুনি? আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিস। সামরুন উঠে নাফির গাল টেনে দিয়ে বলল, জানো কি হয়েছে? আমি কোথায় যেন চলে গিয়েছিলাম, সেখানে তোমার কণ্ঠ শুনেছি, তুমি আমাকে বলে দিচ্ছিলে কি কি করতে হবে। এভাবে সামরুন সবকিছু বলতে লাগলো হাত নাড়িয়ে কৌতূহলী ভঙ্গিতে। নাফি তো সব দেখেছে, তবুও সামরুনের কৌতূহল না ভেঙে তার কথায় মনোযোগ দিয়ে শুনছিল আর সাথে তাল মিলাচ্ছিল। আচ্ছা তাই নাকি? তারপর কি হলো? এ বাবা, এত ভয়ঙ্কর? সবকিছু বলা শেষে নাফি বলল, ঠিক আছে, এখন তাহলে যা, ঘুমিয়ে পড়। শরীর বন্ধ করতে হয় কিভাবে সেটা তো জানোসই। সামরুন মুচকে এসে বলল, হ্যাঁ জানি, আমি তো ইচ্ছে করি শরীর বন্ধ করি না, তুমি যদি এসে খালি মুখে ফিরে যাও তাই। নাফি সামরুনকে থাপ্পড় মেরে বলল, যা ভাগ এখান থেকে, এখন ঘুমিয়ে পড়। সামরুন দরজার কাছে গিয়ে আবার ঘুরে বলল, আমি ভেবেছিলাম তুমি মুখে পানি না ছিটিয়ে সিনেমা নায়কদের মতো ঠোঁটে ঠোঁট লাগিয়ে অক্সিজেন দেবে, কিন্তু তুমি যে আনরোমান্টিক কামলা সেটা তো আমি ভুলে গিয়েছিলাম। নাফি নিচের দিকে মাথা দিয়ে দাঁত কটমট করে বলল, তুই কি ঘুমাতে যাইবি নাকি তোর চোখে মরিচ জ্বলে দেবো? সামরুন মুখ বাঁকিয়ে বলল, যাচ্ছি যাচ্ছি, ভাব দেখলে শিয়াল পানিতে নামে। এই বলে সামরুন রুমে চলে গেল। নাফি হাত ছেড়ে বেলকনিতে গিয়ে ফোন বের করে থানায় কল দিল। একজন কনস্টেবল ফোন উঠালে নাফি বলল, হ্যালো, ইন্সপেক্টর আছে থানায়? ওপাশ থেকে জানানো হল ইন্সপেক্টর 4 নম্বর কলোনিতে একটা মার্ডারের ইনভেস্টিগেশন করতে গিয়েছে। নাফি ইন্সপেক্টর ফাতিহার নাম্বার নিয়ে তার কাছে কল দিল। রিং হচ্ছে কিন্তু কেটে দিল ওপাশ থেকে। নাফি আবার কল দিল, এবার রিসিভ করে ওপাশ থেকে বলল, কে? নাফি বলল, আমি ইমাম নাফি, আপনার কাছে কি ওই তাবিজটা এখন আছে? ওপাশ থেকে ফাতি একটু অবাক হয়ে বলল, আমি আপনার খোঁজে ক্যাফেতে গিয়েছিলাম এই তাবিজের ব্যাপারে আপনাকে জানাতে, কিন্তু আপনাকে পাইনি। আপনি কিভাবে জানলেন তাবিজের ব্যাপারে? নাফি বলল, আমি জানি বলেই তো আপনার সাথে আমার দেখা করতে এসেছিলেন। এখন আপনি কোথায় আছেন? তাবিজটাই বা কোথায়? ফাতিহা বলল, তাবিজ আমার সাথে আছে। কিন্তু? নাফি বলল, কিন্তু কি? আর আপনি এমন হাঁপাচ্ছেন কেন? ঈশ্বরের শব্দই বা কিসের? মনে হচ্ছে কোনো জন্তু নিজের বাঁধন খোলার চেষ্টা করছে। ফাতিহা বলল, ঠিক ধরেছেন, তাবিজটা একটা না, মোট 4টা তাবিজ আছে। একটা আমার কাছে আছে, আর একটা আমার সামনে এখন গাভীর শিঙে বাঁধা। আমি কিছুতেই সেটা নিতে পারছি না। অত্যন্ত রাগান্বিত সে। নাফি অবাক হয়ে বলল, সাদা রঙের গাভী? ফাতিহা বলল, হ্যাঁ। আপনি এটা কিভাবে জানলেন? নাফি বলল, সেটা বড় বিষয় না, আপনি এক কাজ করেন, আপনার কাছে যে তাবিজটা আছে সেটা বের করে গাভীর চোখের সামনে ধরেন। নাফির কথা মতো ফাতিহা পকেট থেকে তাবিজটা বের করে গাভীর চোখের সামনে ধরল। মুহূর্তের মধ্যে ছটফট করতে থাকা গাভীটা শান্ত হয়ে গেল। ফাতিহা অবাক হয়ে জানালো, ইমাম সাহেব, গাভী তো শান্ত হয়ে গিয়েছে। নাফি বলল, এবার আস্তে আস্তে তার শিং থেকে তাবিজটা খুলে নিন, কিছু বলবে না সে।
ফাতিহা ধীরে ধীরে এগিয়ে গিয়ে কাপা হাতে শিং থেকে টান দিয়ে তাবিজটা খুলে নিল। দাবিটা এবার একদম শান্ত হয়ে পাগুলো ছড়িয়ে শুয়ে পড়ল আর চোখ বন্ধ করে ফেলল। ফাতিহা গোয়ালঘর থেকে বের হয়ে ফোন কানে নিয়ে বলল, এখন আমার কাছে 2টা তাবিজ, আরও 2টা তাবিজ আছে, কাল আপনার সাথে দেখা করে সবটা জানাবো। নাফি বলল, ঠিক আছে, কফির দাওয়াত রইল ম্যাম। সামারুন কালো বিড়ালটাকে কোলে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর অদ্ভুত ভাষায় একটা গান গাইছে। ওই কবরটার সামনে বসে আছে। গানের সুরে বিড়ালটা ধীরে ধীরে ঘুমিয়ে যাচ্ছে। কবরের মাটিগুলো হালকা কাঁপছে। সামারুনের চেহারায় অন্যরকম এক মায়া জন্ম নিয়েছে। তার চোখগুলো সবুজ হয়ে গিয়েছে বিড়ালের মতো, চোখের মনি চিকন হয়ে তীরের মতো। হঠাৎ সামারুন দেখতে পেল কিছুটা দূরে একটা সাদা রশ্মি দেখা যাচ্ছে। রশ্মিটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। যখন রশ্মিটা সামারুনের একদম কাছাকাছি চলে আসলো, সামারুন মাথা কাত করে অবাক চোখে তাকিয়ে আবেগে আপ্লুত হয়ে উঠল। মা! দেখা গেল এটা সামারুনের মৃত মা। সামারুনের চোখ পানিতে ভিজে উঠল এত বছর পর মাকে দেখতে পেয়ে। সামারুনের মা খুব সুন্দর করে ডাক দিল, সামারুন, মেয়ে আমার, আয় আমার বুকে, দেখ আমি ফিরে এসেছি। সামারুন আর কিছু না ভেবেই মাকে জড়িয়ে ধরতে নিলে মা বাধা দিয়ে বলল, আগে কোল থেকে বিড়ালটা ফেলতে হবে আমাকে জড়িয়ে ধরতে হলে। সামারুন বিড়ালটার দিকে তাকিয়ে দেখল সবুজ রঙের চোখগুলো দিয়ে এক অদ্ভুত চাহনিতে সে তাকিয়ে আছে। তার চোখ বলছে সামারুন যেন তাকে কোল থেকে না নামায়। কিন্তু সামারুন মাকে জড়িয়ে ধরার খুশিতে বিড়ালটাকে কোল থেকে ফেলে দিল, কিন্তু তার আগেই ম্যাও করে সামারুনের আঙুল কামড় দিয়ে বসিয়ে দিল সে। এতে সামারুনের আঙুল থেকে রক্ত পড়তে লাগলো। সেদিকে ধ্যান না দিয়ে সামারুন দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সামারুনের মা তাকে জড়িয়ে না নিয়ে বলল, আমার হাতে সময় নেই বেশি, আমার কথা মন দিয়ে শোনো। এটা এমন একটা কালো জাদু যা এক জিন নিজেই করেছে, তার এক ভয়ানক পরিকল্পনা আছে। সামারুন অবাক হয়ে বলল, কি বলছো মা? আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু জড়িয়ে ধরো না মা। এমন কেন করছো? সামারুনের মা বলল, মনে রাখিস, এই কালো জাদু 4টা শক্তিশালী তাবিজ দিয়ে করেছে সে। পরবর্তী পূর্ণিমার আগে তাবিজগুলো খুঁজে বের করে নষ্ট করে ফেলতে হবে। এই বলে সামারুনকে শক্ত করে জড়িয়ে ধরল তার মা। তবে সামারুন বুঝতে পারল এটা ভালোবাসার জড়িয়ে ধরে না। মনে হচ্ছিল সামারুনের বুকের হাড়গুলো দুমড়ে মুচড়ে যাচ্ছে। সামারুন ব্যথায় কুকড়ে উঠে বলতে লাগলো, মা ছাড়ো, আমার তো ব্যথা লাগছে খুব, ছাড়ো আমাকে। কিন্তু সে সামারুনকে আরো শক্ত করে চেপে ধরতে লাগলো। সামারুন সহ্য করতে না পেরে এক পর্যায়ে চিৎকার করে প্রচণ্ড জোরে ধাক্কা দিল তার মাকে। ধরফুরে ঘুম থেকে উঠে বসে পড়ল সামারুন। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। সম্পূর্ণ শরীর ঘামে ভিজে গিয়েছে। হাঁপাতে হাঁপাতে নিজের শরীরে হাত বুলিয়ে বিড়বিড় করে বলল, কি দেখলাম স্বপ্নে? সত্যি কি মা এসেছিল? এই বলে আঙুল দিয়ে চোখ যেতেই দেখল সত্যি সত্যি সেখান থেকে রক্ত বের হচ্ছে আর প্রচণ্ড জ্বালা হচ্ছে। স্বপ্নে বিড়ালটা কামড় দিয়েছিল, তাহলে বাস্তবে কিভাবে আঙুলে রক্ত এলো? জানালার দিকে তাকিয়ে দেখল গোল রুটির মতো 4টা আকাশে ভেসে আছে। জানালার কপারটা বাতাসে দোল খাচ্ছে হালকা করে। সামারুন খাট থেকে নেমে ওয়াশরুমের দিকে গেল। আমরা দেখতে পাই জানালার পাশেই বাইরে একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। হিংস্র প্রাণীর মতো গড়গড় শব্দ করছে। এর মাঝেই চারপাশ থেকে ফজরের আজানের সুমধুর সুর ভেসে আসলো। আস্তে করে ছায়ামূর্তিটা অদৃশ্য হয়ে গেল। পরদিন সকাল। ফাতিহা সকালে উঠে কাজের মেয়ে সাজিদার রুমের দরজায় 2টা টোকা দিয়ে ডাক দিল, সাজিয়া। একটু পরেই হাই তুলতে তুলতে সাজিয়া দরজা খুলে বের হয়ে বলল, আফামনি, আপনার লাগিয়া প্রত্যেকদিন আমার সকালবেলা ঘুমটা নষ্ট হয়, এত জলদি তো হাঁস মোরগ উঠে না। ফাতিহা ধমক দিয়ে বলল, সকাল 6টা বাজে তোর ঘুম ভাঙে না তাই না? তোরে তো গ্রাম থেকে ঘুমানোর জন্যই বাসে এনেছি। সূর্য উঠে গেছে সেই কখন। সাজিয়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল ভোরের আলোই ফুটেনি এখনো। সাজিয়া বলল, আফামনি, আপনি কি সূর্য লাইট জ্বালাইয়া দেখছেন নাকি? ফাতিহা বলল, আবার বেশি কথা, বালতিতে পানি নিয়ে ছাদে যা, ফুল গাছে পানি দিয়ে গিয়ে, তারপর এসে নাস্তা বানা। সাজিয়া মুখ বাঁকিয়ে চলে গেল। ফাতিহা মাথা নেড়ে বলল, মাঝে মাঝে মনে হয় আমিই বাসার কাজ করি, আরও আমার মালকিন। এই বলে ফাতিহা নিজের রুমে এসে টিভি অন করে সোফায় হেলান দিয়ে বসলো। টিভিতে একটা নিউজ ফাতিহার চোখে আটকে গেল। কোনো এক অজানা কারণে মানুষের পোষা প্রাণীগুলো মারা যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পোষা বিড়াল। সূত্র অনুযায়ী গত 3 দিনে 100-র উপরে বিড়াল মারা গিয়েছে। খবরটা শুনে ফাতিহার কিছু একটা ভাবছিল, তখনই তাদের ছাদের উপর থেকে সাজিয়ার চিৎকার, আফামনি, তাড়াতাড়ি আসেন, দেখেন কি হইছে। ফাতিহা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ছাদে গিয়ে দেখল ফুল গাছগুলো ছিন্ন ভিন্ন হয়ে এদিক সেদিক পড়ে আছে। মনে হচ্ছে কেউ যেন রাগে ক্রোধে সব গাছগুলো টেনে ছিঁড়ে ফেলেছে। সাজিয়া কাঁদো কাঁদো গলায় বলল, আফামনি, কাল সন্ধ্যাবেলাও সব ঠিক আছিল, আমি কাপড় নিতে আইসা দেখা গেলাম ফুলগুলা আসিল, রাত্রেবেলা কি এমন করলো? ফাতিহা কোনো কথা বলছে না। খুব শখের বাগান ছিল এটা ফাতিহার। নিজের হাতে যত্ন নিত প্রতিদিন। বাইরে থেকে ছাদে আসা কারোর পক্ষে সম্ভব না। কি করতে পারে এমনটা? ফাতিহা ধীর পায়ে হেঁটে হেঁটে ছিটিয়ে ছিটিয়ে থাকা গাছগুলো দেখছে। এত শখের বাগান, এমন অবস্থা দেখে ফাতিহার চোখে পানি চলে এলো। হঠাৎ সাজিয়ার ডাক দিয়ে বলল, আফামনি দেখেন, ওইখানে কিছু লেখা আছে। ফাতিহা তাকে দেখল চিলেকোঠা দেয়ালে রক্ত জাতীয় কিছু, বা হয়তো রক্ত দিয়ে ছোট ছোট করে আরবিতে কিছু লেখা আছে।
ফাতিহা ফোন বের করে লেখাটার ছবি তুলে নিল। তারপর বলল, সাজিয়া, এগুলো পরিষ্কার করে ফেল, আমি একটু বাইরে যাচ্ছি। সাজিয়া বলল, আফামনি, আজকে ডিউটিতে যাইবেন না? ফাতিহা কোনো উত্তর না দিয়ে চলে গেল। এদিকে নাফি সামরুনকে স্কুলে দিতে যেতে এসেছে। সামরুন আজকে অনেকটা চুপচাপ। নাফি বুঝতে পারল কাল রাতে যা হয়েছে তাতে সামরুন এখনো ঘোরের মধ্যে আছে। নাফি বলল, কিরে, তোর টক টাইম শেষ নাকি? মুখ সেলাই করে রাখছিস কেন? সামরুন এবারও কিছু না বলে স্কুলের ভেতরে চলে গেল। নাফি পেছন থেকে ডাক দিয়ে বলল, বিকেলে আমি নিতে আসবো, কোথাও যাস না কিন্তু। সামরুন থেমে গিয়ে উল্টো দিকে ঘুরে গলায় বলল, রাতে মা এসেছিল স্বপ্নে। নাফি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এটা আমাকে আগে কেন বলিসনি? তোর জন্য কি গিফট নিয়ে এসেছিল নাকি? সামরুন মুখ মলিন করে বলল, মৃত্যু। নাফি আর কিছু জিজ্ঞাসা করবে তার আগেই সামরুন হনহন করে হেঁটে স্কুলের গেটের ভিতরে ঢুকে গেল। নাফি চিন্তিত চেহারায় দাঁড়িয়ে আছে আর ভাবছে, নিশ্চয়ই সামরুনের মা কোনো কারণ ছাড়াই ওর স্বপ্নে দেখা দেয়নি, কিছুটা একটা ওকে জানিয়েছে। সামরুনের মনের অবস্থা ঠিক নেই, সময় হলে জিজ্ঞাসা করব। এসব ভাবতে ভাবতে ক্যাফেতে চলে এলো নাফি। রাস্তার ধারে দুইটা বিড়াল মরে পড়ে আছে, মনে হচ্ছে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে। মৃত বিড়াল দুটো দূরে ফেলে দিয়ে ক্যাফে ওপেন করে সবকিছু রেডি করে কাউন্টারে বসে পড়ল। আজ খুবই অন্যমনস্ক লাগছে নাফিকে। নাফি অনুভব করতে পারছে কোন এক অজানা বিপদ ধেয়ে আসছে, কিন্তু সেই বিপদ মোকাবিলা করার জন্য নাফি কি প্রস্তুত? এর মাঝে দুইজন মহিলা কাস্টমার আসলো, একজন একটু বয়স্ক, আরেকজন মধ্যবয়সী, হতে পারে মা মেয়ে। তারা এসে দুটো কফি অর্ডার করলো। নাফি দেখলো তাদের চেহারায় চিন্তার ছাপ। আকবরই জিজ্ঞাসা করলো, কোনো সমস্যা? কেমন যেন চিন্তিত মনে হচ্ছে আপনাদের। বয়স্ক মহিলাটা খুব আফসোসের সাথে বলল, কি আর কইমু সমস্যার কথা বাবাজি, এটা হলো আমার ছেলের বউ। নাফি তার কথা শেষ না হতেই বলল, এটা আর নতুন কি চাচ্ছি, প্রতিটা ফ্যামিলিতেই সমস্যা। শাশুড়ির সমস্যা ছেলের বউ, ছেলের বউয়ের সমস্যা শাশুড়ি। বলেন কার কফিতে বিষ মিশাবো, কাকে মারতে হবে? বয়স্ক মহিলা রেগে গিয়ে বলল, আরে সামরা, পুরো কথা তো শুনবি আগে। এখন একটা নাতি নাতনির মুখ দেখতে পারলাম না, আজকে 5 মাস ধইরা বউরে নিয়ে এই ডাক্তার ওই ডাক্তারের কাছে ঘুরতেছি। নাফি বলল, 5 মাস ধরে তো আপনি বউরে নিয়ে ঘুরছেন, তাহলে বাচ্চা কেমনে হইব? বলার একটু সুযোগ দেন। এটা শুনে বউ ফিক করে এসে দিল মুখ চেপে। বয়স্ক মহিলা ধমক দিয়ে বউকে চুপ করে বলল, এই সামরা তো আচ্ছা বেয়াদব। এর মাঝে হেলেনা নামের ওই মহিলাও চলে আসলো ক্যাফেতে। এসে বলল, ঠিক বলেছেন চাচি, এবারটা আসলে বেয়াদব, সব কথার উল্টা জবাব আছে তার কাছে। নাফি এসে বলল, আমার কোনো দোষ নেই, গতকাল ব্লাড টেস্ট করার পর জানতে পারলাম আমার বেয়াদবি পজিটিভ আসছে। হেলেনা হাসতে হাসতে বলল, হইছে ভাই, আমার জন্য কড়া করে একটা কফি বানাও। ওই বয়স্ক মহিলা রেগে কফির বিল দিয়ে ছেলের বউকে নিয়ে চলে গেল। তারা যাওয়ার পর নাফি বলল, আজকালের শাশুড়িদের কত ডিমান্ড থাকে দেখেন আপা। তারা চায় ছেলের বউ সুন্দরী হোক, সুশীল হোক, পর্দাশীল হোক, নরমভাষী হোক, রান্নার গুণ হোক, আরও কত কি। আর বৌদি শুধু একটাই ডিমান্ড, আমার শাশুড়ি না হোক। হেলেনা কফিতে চুমুক দিয়ে বলল, এইসব গুণ আমার মাঝে ছিল, কিন্তু শাশুড়ির ছেলেটা আমার মানসিক শান্তি কেড়ে নিয়ে হারিয়ে গেল। নাফি বলল, তাহলে তো আপনি তাকে ঘৃণা করেন, তাকে ভুলে নতুন করে সব শুরু করলেই তো পারতেন। তার জন্য কষ্ট পাচ্ছেন কেন এখন অবধি? হেলেনা একটু হাসি দিয়ে বলল, মনে কষ্ট যতই থাকুক, কষ্ট দেওয়া মানুষটাকে মনে থাকে সবসময়। আর ঘৃণার কথা বলছো, ঘৃণা মুখের ভাষায় থাকতে হয়, মনে না। আর ভালোবাসা মনে থাকতে হয়, মুখের ভাষায় না। নাফি সুন্দর করে হেসে বলল, আপনার কথাগুলো অনেক সুন্দর আপা, তবে আমার মতে আপনার নতুন করে শুরু করা উচিত। লাইফে আসা দ্বিতীয় ব্যক্তি অনেক স্পেশাল হয়। হেলেনা বলল, এত নিশ্চিত হওয়া যায় না ভাই। প্রথম প্রেম যদি এতটাই সত্যি হয়, তাহলে মানুষ কেন দ্বিতীয় জনের প্রেমে পড়ে? আর দ্বিতীয় প্রেম যদি সত্যি হয়, তাহলে প্রথম প্রেম কেন ভুলতে পারে না? নাফি বলল, আর যদি তৃতীয় কারোর প্রেমে পড়ে? হেলেনা হেসে বলল, তাহলে তো তোমার ক্যারেক্টারের সমস্যা আছে, বুঝতে হবে। এই বলে দুজনেই হাসতে লাগলো। তখনই নাফি দেখতে পেল ফাতিহা ক্যাফের সামনে এসে দাঁড়িয়েছে বাইক নিয়ে। নাফি হাত নাড়িয়ে হাই বলল ফাতিহাকে। হেলেনা এটা খেয়াল করে বলল, তোমার সাথে কিন্তু একে বেশ মানাবে ভাই। এটা বলে হাসতে হাসতে চলে গেল সে। নাফি থতমত খেয়ে একা একাই বলল, কি যে বলে এই মহিলা, আমার সাথে নাকি একে মানাবে। ফাতিহা রাস্তার ওপারে বাইক পার করে যখন চুলগুলো ছেড়ে হেঁটে আসছিল, নাফি এক পলকে তার দিকে তাকিয়ে বলল, হেলেনা আপা ঠিকই বলেছে, আমার সাথেই তাকে মানাবে। ফাতিহা আঙ্গুলে চুটকি বাজে বলল, হ্যালো মিস্টার, আপনার বস কোথায়? নাফি ঘোর ভেঙে থতমত খেয়ে নিজেকে সামলে কণ্ঠ ভারী করে বলল, ওই দিন আপনাকে মিথ্যা বলেছিলাম, আসলে আমি ইমাম নাফি। ফাতিহা এসে বলল, এটা তো আমি ওই দিনই বুঝতে পেরেছিলাম, আমি চাইছিলাম আপনি নিজের পরিচয় নিজেই দেন আমাকে। নাফি হকচকে বলল, কিভাবে বুঝলেন? ফাতিহা আঙুল দিয়ে ইশারা করে পেছনে থাকা নাফি আর সামরুনের ফ্রেম বাঁধা ছবিটার দিকে, ওই ছবিটাতে তো আর কর্মচারী হতে পারে না, তাই না মিস্টার নাফি? এবার নাফি একগাল হেসে বলল, আপনি বসুন, আমি আপনার জন্য একটা কড়া করে কফি বানিয়ে দিচ্ছি। ফাতিহা বলল, সেটা দরকার নেই, কাজের কথা আসি। আমার কাছে এখন 2টা তাবিজ আছে, আর 2টা তাবিজ খুঁজে বের করতে হবে, কিন্তু সেটা কিভাবে করবো আপনি বলবেন। নাফি তাবিজ 2টা ফাতিহার হাত থেকে নিয়ে ভালোভাবে খেয়াল করে বলল, এই দুটোই আমাদের, বাকি 2টার খোঁজ দিবে। ফাতিহা বলল, কিভাবে? নাফি বলল, সেটা আমার দায়িত্ব, তবে একটা জিনিস আমার খটকা লাগছে, আপনি কেন এই রহস্য উদ্ঘাটনের জন্য উতলা হয়েছেন?
ফাতিহা বলল, ছোটবেলা থেকে আমি খুব কৌতূহলী একটা মেয়ে। আমি যখন প্রথম তাবিজটা পেলাম ওই দিন রাতে আমার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। আমি বুঝতে পারি তাবিজের ভেতর কোনো রহস্য লুকিয়ে আছে। আমার কৌতূহল জেগে উঠল। আমি যদি কোনো কিছুর পিছে পড়ি তা হাসিল না করা পর্যন্ত থামি না। এতে আমার মৃত্যু হলেও পরোয়া করি না। নাফি বলল, তাহলে আমার জন্য একটা কাজ করতে হবে আপনার। আমার কিছু জিনিস লাগবে, বাকি দুটো তাবিজ খুঁজে বের করতে। ওই জিনিসগুলোর ব্যবস্থা আপনি করে দিবেন আমাকে। ফাতিহা বলল, সেটা কি? নাফি বলল, যেহেতু তাবিজ আপনি পেয়েছেন তাই আপনার একগুচ্ছ চুল লাগবে, আপনার একটা পুরনো পরিধেয় জামা, আপনার তর্জনী আঙুল থেকে 2 ফোঁটা রক্ত, আর সবশেষে আপনার সবচেয়ে প্রিয় একজন মানুষ যে এখন আর নেই তার কবরের মাটি লাগবে। ফাতিহা একটু আনিজি ফিল করে ক্যাফে থেকে বের হয়ে গেল। নাফি নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। ফাতিহা বাইরে গিয়ে চিন্তা করতে লাগলো এটা করা ঠিক হবে কিনা। এই কৌতূহল না জানি এবার সত্যি সত্যি মৃত্যু ডেকে আনে, কিন্তু মন মানতে চাচ্ছে না। এই রহস্য উদ্ঘাটন না করলে সারা জীবন আফসোস করে কাটাতে হবে। অনেক চিন্তা করে ফাতিহা সিদ্ধান্ত নিল সে এটা করবেই, যাই হয়ে যাক। হনহন করে হেঁটে ক্যাফেতে প্রবেশ করে নাওফির চোখে চোখ রেখে বলল, ঠিক আছে, আপনি যা চেয়েছেন তা পেয়ে যাবেন। বলেন কোথায় আসতে হবে এগুলো নিয়ে। নাওফি একটু হেসে বলল, 2 দিন আগে আপনি যেখানে অ্যাক্সিডেন্ট করেছিলেন সেখান থেকে নেমে গিয়ে একটু এগিয়ে গেলেই ঝোপঝাড়ের আড়ালে একটা নতুন কবর আছে। এই সব কিছু মূলত ওই জায়গা থেকে শুরু হয়েছে, আর আমি ওই জায়গায় শেষ করব। ফাতিহা বলল, ঠিক আছে, আমি পৌঁছে যাব, আপনি আপনার কাজ শুরু করেন। এ বলে ফাতিহা চলে যাচ্ছিল, তখন আবার ব্যাক এসে কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা মিস্টার নাওফি, আমি না হয় কৌতূহল ধরে রাখতে পারিনি তাই এসবে জড়িয়েছে, আপনি কেন জড়াচ্ছেন? নাফি একটু হেসে বলল, একসময় আমার কাজই ছিল রহস্য উদ্ঘাটন করা, কিন্তু আমার ভুল যখন একটা মেয়ে তার মাকে হারালো তখন ভেবেছিলাম আর কখনোই এই পথে পা বাড়াবো না, একটা নর্মাল লাইফে ফিরে আসবো। কিন্তু এখন আমার সবচেয়ে স্নেহের মানুষটাই বিপদে আছে, শুধু আপনি না ম্যাডাম, এই তাবিজের সাথে আরেকটা জীবন জড়িয়ে গিয়েছে। ফাতিহা পেছন থেকে ছবিটার দিকে তাকিয়ে বলল, সেটা কে? আপনার পিচ্চি বউ? নাওফি মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। হঠাৎ নাওফির ফোন বেজে উঠল। এক্সকিউজ মি বলে নাওফি পকেট থেকে ফোন বের করে দেখল সামারুনের স্কুলের প্রিন্সিপাল ফোন করেছে। নাওফির মনে চিপ মেরে উঠল, সামারুনের কিছু হলো না তো? প্রিন্সিপাল কেন ফোন করেছে? নাওফি ফোন রিসিভ করে কাঁপা কাঁপা গলায় বলল, জি প্রিন্সিপাল সাহেব। ওপাশ থেকে প্রিন্সিপাল কিছুটা জানালো। নাওফির স্বাভাবিক চেহারাটা হঠাৎ করে কালো হয়ে গেল, চোখে এক অদ্ভুত ভয় জেগে উঠল। শুধু এটুকু বলল, আমি এখনই আসছি। ফাতিহা জিজ্ঞেস করলো, কি হয়েছে, কোনো সমস্যা? নাফি বলল, আমার এখনই স্কুলে যেতে হবে, আপনার সাথে পরে কথা হবে। এই বলে নাফি ক্যাফে বন্ধ না করেই বেরিয়ে গেল ক্যাফে থেকে। ফাতিহা একটু অবাক হয়ে নিজ মনেই বলল, হঠাৎ কি হলো লোকটার? তার পিচ্চি বউয়ের কোনো সমস্যা হয়নি তো? নাফি আবার ফিরে এলো ক্যাফেতে হন্তদন্ত হয়ে। এসে ফাতিহার সামনে দাঁড়িয়ে বলল, আমি কি আপনার বাইকটা নিয়ে নিতে পারি কিছু সময়ের জন্য? ফাতিহা বাইকে চাবি এগিয়ে দিয়ে বলল, সাবধানে যাবেন। নাফি চাবি নিয়ে তাড়াতাড়ি করে দৌড়ে গেল বাইকের কাছে। ফাতিহা ভাবল নাফি না আসা পর্যন্ত ক্যাফেতে অপেক্ষা করবে। নাফি বাইকে উঠে ফুল স্পিডে চলল স্কুলের দিকে। আমরা দেখতে পাই ক্যাফে থেকে একটু দূরে সম্পূর্ণ কালো রঙের শার্ট প্যান্ট পরা একটা লোক দাঁড়িয়ে আছে, গাছের সাথে হেলান দিয়ে, কালো একটা মাস্ক দিয়ে চেহারা আবৃত করা। নাফির চোখ আড়াল হয়ে যেতেই সে পা বাড়ালো ক্যাফের দিকে। এদিকে স্কুলে দেখা গেল সকল শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত হয়ে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে আছে। কিছু শিক্ষার্থীর ড্রেসে চুপচুপ রক্তের ছেঁড়া লেগে আছে, তাদের সবার চেহারায় ভয় আর কান্না। প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। সামারুনকে কোথাও দেখা যাচ্ছে না। এর মাঝে চলে এলো পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে। প্রিন্সিপাল এগিয়ে গেল সেদিকে। সাব ইন্সপেক্টর জালালউদ্দিন এসেছে, সাথে কনস্টেবল শঙ্কর বাবু সহ আরো 2 জন। জালালউদ্দিন প্রিন্সিপালকে বলল, আপনাদের অবস্থা তো খুবই করুণ দেখা যাচ্ছে, কোথায় সে? প্রিন্সিপাল পুলিশকে নিয়ে গেল ক্লাস 6-এর সামনে আর বলল, ভেতরে আছে এখনো। 4 জন স্টুডেন্টকে মারাত্মকভাবে জখম করেছে, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। সাব ইন্সপেক্টর জালালউদ্দিন উচ্চস্বরে জানালো, বাচ্চারা কেউ ভয় পাবে না, আমি এসে গিয়েছি, দেখি কোন ভূতে ধরেছে তাকে। শঙ্করবাবু বলল, স্যার একা যাওয়া ঠিক হবে না আপনার, আমিও আসি সাথে। জালালউদ্দিন ভাব নিয়ে বলল, দরকার নেই শঙ্করবাবু, আপনি বাইরে থাকেন আর হাত করি তৈরি রাখেন, আমি তাকে নিয়ে সাথে নিয়ে বেরোচ্ছি। এই বলে জালালউদ্দিন ক্লাসরুমে প্রবেশ করলো পিস্তল হাতের আঙুলে ঘোরাতে ঘোরাতে। শঙ্করবাবু বিড়বিড় করে বলল, ইয়ে পিটে গাছ। এবার দেখা মিলল সামারুনের। ক্লাসের একদম শেষের বেঞ্চের নিচের দিকে মাথা দিয়ে বসে আছে, চুলগুলো ঝুঁকে সামনে এসে পড়েছে, হাতের আঙ্গুলগুলো রক্তে ভেজা। জালালউদ্দিন ডাক দিল, এই পিচ্চি, শুনলাম তুমি নাকি 4 জনকে হাসপাতালে পাঠিয়েছ। প্রিন্সিপাল বলছিল জিনভূত ঢুকেছে তোমার ভিতরে, কই আমি তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। সামারুন কোনো কথা বলছে না। জালালউদ্দিন এগিয়ে গিয়ে সামারুনের সামনে দাঁড়িয়ে বলল, আচ্ছা কথা বলবেন আমার সাথে, ঠিক আছে চলো তবে থানায় গিয়ে কথা শুনি তোমার কি হয়েছে। এই বলে জালালউদ্দিন সামারুনের কাঁধে হাত রাখলো। সামারুন ধীরে ধীরে মাথা তুলে ঘাড় কাত করে জালালউদ্দিনের দিকে তাকালো অগ্নিশর্মা চোখে। জালালউদ্দিন সামারুনের লাল টকটকে চোখ দেখে বলল, রাতে ঘুমাওনি মামুনি, চোখে তো লাল কেন? সামারুন হুঙ্কার দিয়ে কাঁধে রাখা জালালউদ্দিনের হাত ধরে
মোচড় দিয়ে ঠাস করে বেঞ্চ ভেঙে ফেলল। জালালউদ্দিন জোরে উঠে চিৎকার করে উঠল। কিছু বুঝে ওঠার আগেই সামরুনকে এক হাতে ধরে জালালউদ্দিন ছুঁড়ে ফেলে দিল। সে উড়ে গিয়ে ব্ল্যাকবোর্ডের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল। তার হাত থেকে পিস্তলটা ছিটকে গিয়ে দরজার কাছে পড়ল। জালালউদ্দিনের আর্তনাদ শুনে বাইরে থেকে শঙ্করবাবু সহ অন্য পুলিশ সদস্যরা দৌড়ে এলো। সামরুন এক লাফে বেঞ্চের উপরে উঠে বসল বিড়ালের আদলে। এরপর ঠিক বিড়ালের মতো আচরণ করতে লাগলো, ঠিক যেমন বিড়াল রেগে গেলে করে। শঙ্করবাবু তাড়াতাড়ি করে দরজায় থেকে পড়ে থাকা পিস্তলটা উঠিয়ে সামরুনের দিকে তাক করে বলল, খবরদার আগাবে না, সামনে আগালেই গুলি করে দেব। অন্য দুজন পুলিশ সদস্য হাত ভাঙার ব্যথায় কুকরাতে থাকা জালালউদ্দিনকে উঠে কোনো রকম বাইরে নিয়ে গেল। সামরুন দাঁতগুলো বের করে কটমট করছে শঙ্করবাবুর দিকে তাকিয়ে। শঙ্করবাবু পিস্তলের ট্রিগারের আঙুল রেখে সতর্ক করছে, এসব আচরণ করবি না, খবরদার আমার থেকে দূরে থাক, ভালো ভালো থানায় চল, নাহলে গুলি করে দেব। এদিকে ফাতিহা বসে আছে আনমনে। কালো প্যান্ট শার্ট পরা লোকটা ক্যাফেতে প্রবেশ করে ফাতিহার সামনে গিয়ে দাঁড়িয়ে হাতগুলো বুকে বেঁধে ভারী কণ্ঠে বলল, কফি হবে? ফাতিহা চমকে গিয়ে নিজেকে সামলে বলল, আজকে ক্যাফে বন্ধ, মানুষ নেই। লোকটা বলল, 2 মিনিটের জন্য আপনি মানুষ হয়ে যান তাহলে। ফাতিহা একটু অবাক হয়ে বলল, আর ইউ ক্রেজি? আমি বলেছি ক্যাফের মালিক নেই, সে একটা কাজে গিয়েছে, আজকে কফি হবে না, আপনি এখন আসতে পারেন। লোকটা ভারী কণ্ঠে হু হু করে হেসে বলল, থাক তাহলে, কফি না পেলাম তাবিজ 2টা তো পেতে পারি, তাই না ম্যাডাম? ফাতিহা এবার চমকে গিয়ে এক লাফে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কে আপনি? বিপদ বুঝতে পেরে ফাতিহা একটা চামচ হাতে লুকিয়ে নিল। লোকটা নিজের চেহারা থেকে ধীরে ধীরে মাস্কটা খুলে বলল, আমি জাবিদ বিন হারিস, ওই তাবিজের কারিগর আমি, আমার আমানত আমাকে ফিরিয়ে দিন। ফাতিহা দেখল তার মুখের দুই পাশে বিড়ালের মতো লম্বা পশম, মুখটা একদম বিড়ালের মতো, দাঁতগুলো চোখা চোখা। ফাতিহা তাড়াতাড়ি করে কোমরে হাত দিয়ে পিস্তল খুঁজলো হাতিয়ে। মনেই ছিল না আজকে যে অফ ডিউটিতে আছে, পিস্তল তো বাসায় রেখে গিয়েছে। জাবিদ মুখ বাঁকিয়ে ভয়ঙ্কর এক হাসিতে বলল, ম্যাডাম, আপনার ওইসব পিতলের বুলেট আমার বুক ছিদ্র করার জন্য যথেষ্ট না, অযথা হয়রানি না হয়ে আমি যেটা চাইছি সেটা দিয়ে দিন। ফাতিহা ভয় পেয়ে সেখান থেকে পালানোর জন্য দৌড় দিল। সে এক ঝটকায় গিয়ে ফাতিহার আগেই দরজার সামনে দাঁড়িয়ে গেল। ফাতিহা দৌড়ের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সোজা তার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। জাবিদ বিন হারিস এগিয়ে এসে মাথা ঝুঁকিয়ে ফাতিহার চোখে চোখ রেখে বলল, তার মানে তাবিজ ফিরিয়ে দিবেন না? ফাতিহা কাঁপা কাঁপা গলায় বলল, আমার কাছে তাবিজ নেই। জাবিদ বলল, তাহলে কার কাছে আছে? ফাতিহা বলল, ইমাম নাওফির কাছে। জাবিদ একটু হেসে বলল, ইমাম নাওফি তাই না? তার সাথে আমার অনেক পুরনো একটা হিসাব বাকি আছে। 4 বছর আগে আমার জন্যই সে নিজেকে আড়াল করে নিয়েছিল। এই 4 বছরে আমি আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছি, আর নিজের শক্তির প্রয়োগ তখনই ঠিকঠাকভাবে করব যখন প্রতিপক্ষ সমান শক্তিশালী হবে। তাকে তো এবার দেখে নেব। এটা ম্যাডাম, আপনি যে আমাকে মিথ্যা কথা বললেন তার কি হবে? ফাতিহা বলল, মানে? জাবিদ ফাতিহার পকেটে হাত ঢুকিয়ে তাবিজটা বের করে বলল, মহিলা মানুষ শুধরাবে না। ফাতিহা কর্কশ গলায় বলল, দেখা যাচ্ছে মহিলা মানুষ সম্পর্কে বেশ জানেন। জাবিদ তাবিজ 2টা চুমু খেয়ে নিজের 2 হাতে পড়তে পড়তে বলল, আমার জীবনের বেশি অর্ধ কেটেছে আপনার এই পৃথিবীতে। মানুষ জাতিকে খুব কাছ থেকে দেখেছি, তারা ভুল মানুষের কাছে ঠকে এসে সঠিক মানুষকে ঠকায়। আর মেয়ে মানুষ তখন মিথ্যা বলতে শুরু করে যখন তার চোখ সত্য বলা শুরু করে। ফাতিহা লুকিয়ে রাখা চামচটা শক্ত করে সোজা জাবিদের চোখ বরাবর ঢুকিয়ে দিতে চাইলে জাবিদ খপ করে ফাতিহার হাত ধরে ফেলে বলল, বলেছিলাম শুধরাবে না, মিলল তো আমার কথা? এই বলে ফাতিহার মাথায় প্রচণ্ড জোরে আঘাত করল। ফাতিহা লুটে পড়ল নিচে। কিছুক্ষণ পরে ক্যাফেতে আরও কয়েকজন কাস্টমার আসলো। দেখা গেল ফাতিহা চেয়ারে বসে আছে অদ্ভুত এক চাহনিতে। কাস্টমার আসলে ফাতিহা গম্ভীর গলায় বলল, আজকে সব বন্ধ, মালিক নেই। এটা শুনে কাস্টমার চলে গেল। ফাতিহা ঠোঁটের কোণে ভয়ানক এক হাসি দিয়ে মনে মনে বলল, তোমার পিচ্চি বউকে তো বাঁচিয়ে নিয়েছ, তুমি কিভাবে বাঁচবে আমার মায়াজাল থেকে? এসো ইমাম নাওফি, আমি অপেক্ষা করছি। আমরা দেখতে পাই কাউন্টারের পেছনে ফাতিহার হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। এদিকে সামরুন আরও রেগে গিয়েছে। বেঞ্চের উপরে বিড়ালের মতো করে বসে আছে আর হাতে নখ দিয়ে নিজের গাল খামচে খামচে রক্তাক্ত করছে। শঙ্করবাবু পিস্তল তাক করে আছে এখনো, আর বলছে, আমি কিন্তু আর সহ্য করবো না এসব আচরণ, গুলি চালিয়ে দেব। সামরুন হুঙ্কার দিয়ে 2 হাত সামনের দিকে থাবার মতো করে এক লাফ দিল শঙ্করবাবুর দিকে। শঙ্করবাবু ভয় ট্রিগার চাপতেই যাবে, তখনই নাওফি বিদ্যুতের বেগে এসে ছুটে এসে শঙ্করবাবুকে সাথে নিয়ে ছিটকে পড়ে গেল অন্যদিকে। গুলি তো চলে গিয়েছে, তবে সেটা দেয়ালে লেগেছে। নাফি তাড়াতাড়ি উঠে দৌড়ে গিয়ে সামরুনের হাত ধরে তার কনিষ্ঠ আঙ্গুলে প্রচণ্ড জোরে চাপ দিয়ে ধরল আর দোয়া পড়তে লাগলো। সামরুন গগন বিড়া দিয়ে চিৎকার করে নাফির বাহুতে কামড় দিয়ে ধরল। নাফি তবুও তার কনিষ্ঠ আঙ্গুল ছাড়ল না। নাফি শঙ্করবাবুকে এখান থেকে বের হয়ে যেতে বলল চোখের ইশারায়। শঙ্করবাবু কোনো মতে উঠে দৌড়ে বেরিয়ে গেল। সামরুন হিংস্র জন্তুর মতো গর্জন করে নাফিকে জোরে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দিল। নাফি মাথায় আঘাত পেল টেবিলের কোণার সাথে। কেমন যেন সব ঝাপসা দেখছে নাফি। এর মাঝে আবার সামরুন ঝাঁপিয়ে পড়ল নাফির ওপরে। নাফি কোনো মতে সামরুনকে আটকে বলল, সামু, এমন করিস কেন? থাম বলছি। সামু, শান্ত হ না।
কিন্তু সামরুন যেন নওফির কথা শুনতেই পাচ্ছে না। এক পর্যায়ে নওফি আবার কোনো মতে সামরুনের কনিষ্ঠ আঙুল ধরে ফেলল। সামরুন চিৎকার করে উঠল। নওফি তাড়াতাড়ি করে আয়াতুল কুরসির শেষ অংশটা পড়ে সামরুনের মাথায় ফু দিল। এবার সামরুন ধীরে ধীরে শান্ত হতে লাগলো। নওফি স্লো মোশনে সামরুনের চেহারার দিকে তাকালো, আস্তে করে ডাক দিল, সামু, কি হয়েছে তোর? দেখ, আমি এসেছি। সামরুন চোখের মনি ঘুরিয়ে নওফির দিকে তাকালো আর মিষ্টি করে একটু হেসে বলল, আমি জানতাম তুমি আমাকে বাঁচাবে। এ বলে সামরুন জ্ঞান হারিয়ে নওফির কোলে ঢলে পড়ল। নওফি সামরুনকে কোলে করে নিয়ে ক্লাসরুম থেকে বের হলো। সবাই ভয় পিছিয়ে গেল, কিন্তু শঙ্করবাবু এগিয়ে এসে নওফির পথ আটকে বলল, তাকে আপনি নিয়ে যেতে পারবেন না। সে 4 জন স্টুডেন্টকে গুরুতরভাবে আহত করেছে। আমাদের সাব ইন্সপেক্টরের হাত ভেঙে ফেলেছে। তাকে থানায় যেতে হবে। চাইলে সাথে আপনিও আসতে পারেন। নওফি রেগে গেল, রাগটা কন্ট্রোল করে বলল, আপনি দেখতে পাচ্ছেন ও জ্ঞান হারিয়ে ফেলেছে। কোথা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন তা না করে থানায় নিয়ে যাওয়ার কথা বলছেন। ব্রেন কি পেছনে নাকি আপনার? শঙ্করবাবু রেগে গিয়ে ধমকের গলায় বলল, পুলিশের সাথে এমন ভাষায় কথা বলার সাহস হলো কিভাবে আপনার? নওফি বাইকের দিকে ইশারা করে বাইক দেখে বলল, এটা কার বাইক? শঙ্করবাবু চোখ বড় করে তাকিয়ে বলল, আরে এটা তো আমাদের ফাতিহা ম্যাডামের বাইক। এখানে এলো কি করে? উনি তো আজকে অফ ডিউটিতে। নওফি বলল, আমি নিয়ে এসেছি তার বাইক। তাকে একবার কল করে জিজ্ঞাসা করেন, সে যদি বলে থানায় যেতে তাহলে যাব। শঙ্করবাবু তাড়াতাড়ি করে ফোন বের করে ফাতিহাকে কল লাগালো একটু দূরে গিয়ে, কিন্তু ফাতিহা কল ধরছে না। সুযোগ বুঝে নওফি পুলিশের জিপ নিয়ে কেটে পড়লো ওখান থেকে। এসব ঝামেলায় এখন পড়লে থাকলে হবে না, তাড়াতাড়ি সামরুনকে হাসপাতালে নিয়ে যেতে হবে। যা হওয়ার পরে দেখে নেব। শঙ্করবাবু জিপের পেছনে দৌড়ে আসছে, এটা ঠিক হলো না। আপনাকে এর জন্য মশগুল দিতে হবে। অন্তত আমাদের সাব ইন্সপেক্টরকে তো নিয়ে যান, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কে শুনে কার কথা? নওফি জিপ না থামিয়ে সোজা হাসপাতালে চলে গেল। সামরুনকে ভর্তি করা হলো হাসপাতালে। স্যালাইন লাগিয়ে রাখা হয়েছে। এখনো জ্ঞান ফিরেনি। নখ দিয়ে মুখে ক্ষত সৃষ্টি করেছে। সেখানে ছোট ছোট ব্যান্ডেজ করা। নওফি বাইরের বেঞ্চে বসে আছে। হঠাৎ মনে পড়ল ফাতিহা ক্যাফেতেই ছিল তখন। ক্যাফে বন্ধ করা হয়নি। তাড়াতাড়ি মাকে কল করে সামরুনের ব্যাপারে জানালো এবং হাসপাতালে আসতে বলল। কিছুক্ষণের মাঝে মা হাসপাতালে চলে আসলো। সবকিছু বুঝে বলল নওফি। তারপর সামরুনের খেয়াল রাখতে বলে নিজে চলে গেল ক্যাফেতে। রাত তখন 9টার কাছাকাছি। নওফি ক্যাফে থেকে একটু দূরে দেখতে পেল ফাতিহা এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে বসে আছে। কোনো নড়াচড়া করছে না। নওফি মনে মনে একটু অপরাধ ফিল করলো। সে এখনো বসে আছে এখানে। ফোন করে তাকে চলে যেতে বললেই তো হতো। 1 পা 2 পা করে ক্যাফেতে গিয়ে হালকা কাশি দিতেই ফাতিহা নওফির দিকে না তাকিয়ে বলল, এসেছেন আপনি? কেমন আছে সে? নওফি বলল, কে? ও আচ্ছা, সামরুন। হ্যাঁ, এখন ঠিক আছে। কোন এক নিকৃষ্ট পিশাচ তাকে দিয়ে এইগুলো করিয়েছে। ফাতিহা হাসিতে বলল, কে নিকৃষ্ট সেটা সময় বলে দিবে। এখন তাহলে আমি যাই। সারাদিন পাহারা দিয়েছে আপনার ক্যাফে, বেতনটা সময় মতো পাঠিয়ে দিন। নওফি হালকা এসে বলল, আরে লজ্জা দিবেন না। আমি বুঝতে পারিনি আপনি এখানে বসে থাকবেন। চলেন একসাথে যাওয়া যাক। এ বলে ক্যাফে বন্ধ করে নওফি আর ফাতিহা একসাথে হাঁটতে লাগলো। চাঁদের আলোতে পেছন থেকে দেখা গেল ফাতিহা বিড়ালের মতো করে পেঁচিয়ে হাঁটছে। নওফি এটা খেয়াল করল না। এদিকে আসল ফাতিহা এখনো হাত পা বাঁধা অবস্থায় বন্ধ ক্যাফেতে পড়ে আছে। ক্যাফেতে আসল ফাতিহার জ্ঞান ফিরেছে ধীরে ধীরে। একটু নড়াচড়া করছে। ফাতিহা আস্তে আস্তে চোখ খুলে আশেপাশের দিকে তাকিয়ে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না। তবে এইটুকু বুঝতে পারলো এখনো ক্যাফেতেই আছে। হাত পা বাঁধা থাকার কারণে উঠে দাঁড়াতেও পারছে না। অনেক কষ্টে করতে কুকরাতে উঠে বসলো। তবে বেশিক্ষণ বসে থাকতে পারল না। কাঁধে অন্য সাইডে পড়ে গেল। চিৎকার করে ডাকলো, ইয়াশাই, যদি রাস্তা থেকে কেউ তার গলা শুনতে পাই। কেউ আছেন? আমাকে সাহায্য করুন, আমি বিপদে পড়েছি। ফাতিহা বুঝতে পারলো কেউ নেই আশেপাশে। হাল ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে পড়ে রইল। হঠাৎ মাথায় এলো পকেট থেকে কোনোভাবে ফোনটা বের করতে পারলে সাহায্য পেতে পারি। এবার চেষ্টা করতে লাগলো ফোন বের করার জন্য। হাত পেছনের দিকে বাধা থাকায় কিছুতেই সামনের পকেট পর্যন্ত পৌঁছাচ্ছিল না। তবু হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে গেল। এদিকে ফাতিহা রুবি জাবিদ নাফিদের থেকে 1 কদম পিছনে হাঁটছে। নাফির বিষয়টা লক্ষ্য করে বলল, আমি জোরে হাঁটছি নাকি আপনি স্লো? ফাতিহা বলল, হয়তো সময়টা স্লো চলছে, তবে সময় কখনো থেমে যায় না, আমরা থেমে যাই মাঝে। নাফি বলল, কে বলেছে সময় থেমে যায় না? বহু বছর আগে পৃথিবীর ইতিহাসে একবারই সময় থেমে গিয়েছিল 5 বা 7 জন যুবকের জন্য। 309 বছরের এক বিশাল ঘুমে তারা আচ্ছন্ন ছিল। অথচ তাদের কাছে সেটা মনে হয়েছিল মাত্র 1 দিন বা এর কিছু বেশি সময়। ফাতিহা এসে বলল, এগুলো কল্পকথা, এইসব গল্পের কোনো লজিক নেই। নাফি আশ্চর্য হয়ে বলল, এটা কোনো দার্শনিক বা গল্পকারের বানানো গল্প না। স্বয়ং আল্লাহ এই ব্যাপারে আমাদের জানিয়েছেন কোরআনে। আর এই পৃথিবীতে কোরআনের চেয়ে বড় লজিক দ্বিতীয়ত আর কিছুই নেই। ফাতিহা চুপ হয়ে গেল, আর কিছু বলল না। নাফি বলল, আপনি বাইক সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলেন না এখনো? ফাতিহা তার চেহারায় কিছু মনে পড়ার ভান করে বলল, ও হ্যাঁ, আমার বাইক কোথায়? নাফি বলল, স্কুলে রেখে এসেছি। তবে চিন্তা করবেন না, কনস্টেবল শঙ্করবাবু দেখছে, সে নিয়ে যাবে। ফাতিহা বলল, শঙ্করবাবু কেন নিবে? নাফি বলল, কারণ পুলিশ জিপ আমি নিয়ে পালিয়েছি। এতক্ষণ হয়তো আমাকে খুঁজতে খুঁজতে হাসপাতালে পৌঁছে গিয়েছে।
ফাতে একটু হেসে বলল, আপনাকে না পেয়ে হয়তো আপনার মাকে ধরে নিয়ে যাবে। নাফি প্রথমে হেসে দিল, পরে থমকে দাঁড়িয়ে গেল চিন্তায়। ফাতে নাফির একটু আগে পিছিয়ে গিয়ে তাকিয়ে বলল, কি হলো, থেমে গেলেন কেন? নাফি ধীর কণ্ঠে বলল, ইন্সপেক্টর ফাতিহা কোথায়? ফাতে কিছুটা চিন্তা করে অদ্ভুত একটা হাসিতে বলল, তোমার মা হাসপাতালে সামারনের কাছে, তুমি আমাকে এটা বলনি তাই না? নাফি বলল, না। এর মাঝে নাফির ফোন বেজে উঠল। তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করে দেখলো ফাতিহা কল দিয়েছে। নাফি অবাক হয়ে সামনে তাকিয়ে আবার ফাতিহাকে দেখতে পেল না। ফাতিহার জায়গায় দাঁড়িয়ে আছে কালো শার্ট প্যান্ট পরা একটা লোক, মুখ কালো মাস্ক দিয়ে ঢাকা। নাফি ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিল। ফাতিহা অস্থির গলায় বলতে লাগলো, হ্যালো হ্যালো মিস্টার নাফি, আমি আপনার ক্যাফেতে আটকা পড়েছি, আমাকে বাঁচান দয়া করে। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? নাফি তার সামনে থাকা ওই লোকের দিকে তাকিয়ে বলল, আমি এখনই আসছি, আপনি শান্ত হন। এই বলে ফোন কেটে নাফি তাকে উদ্দেশ্য করে বলল, তুমি যেই হও না কেন, প্রথম ভুলটা করেছো সামারনকে টার্গেট করে, আর দ্বিতীয় ভুল করেছো আমাকে আবার এসবের মাঝে ফিরিয়ে এনে। কথা দিলাম এবার আর কাউকে ঘরে ফেরত পাঠাবো না।